আমার আলাদিন পর্ব সংখ্যা ২। আমি কেন ইরামকে এই বাড়ির বউ বানাতে চাচ্ছি জানতে চাস তো? বেশ তবে শোন। বাপ মারা যাওয়ার পর থেকে ইরাম একা হাতে ২ ভাইকে মানুষ করেছে। নিজের পাগল মা, ২ ভাইয়ের পড়াশোনা, তাদের খরচ, পরিবারের খরচ সব একা হাতে টেনেছে। ওই একটা মেয়ে, পরিবারের বড় মেয়ে কিনা। কত কষ্ট করে নিজের পরিবারকে টেনে মানুষ করেছে, সেটা তোর আমার নিজের চোখে দেখা। সামান্য সাহায্যটুকু কোনোদিন নেইনি। শুধু ঈদের সময় উৎসবের নামে কিছু কাপড়-চোপড় দিতে পারতাম ভাগ্নে-ভাগ্নীদের। এরপর তো সেটাও বন্ধ হয়ে গেল। আমরাও খোঁজ নেয়া ছেড়ে দিয়েছিলাম। তুই দেখেছিস কী অবস্থার মধ্য দিয়ে গিয়েছে মেয়েটা। বিয়ে হলো, বাচ্চা হলো, স্বামীর ঘরটা অবধি শান্তিতে করতে পারল না। যখন সব হারিয়ে শুধু একটা যক্ষের ধনকে নিয়ে ভাইয়ের বাড়িতে আসলো, তখন ভাইটাও তাকে রাখল না। এমনই কুলাঙ্গার ভাই, যে মাতৃতুল্য বোন পেলে পুষে বড় করেছে, চাকরি দিয়েছে, তাকে তাড়িয়ে দিতে ২ বার চিন্তা করল না। একবারও ভেবে দেখেছিস মেয়েটার জীবনে কত কষ্ট? সাইবার নিঃশব্দে শুনল। কোনো কাহিনী তার অজানা নয়, শুধু শেষের অংশটুকু ছাড়া। মুখে রাগের ভাবটুকু কমে এলেও পুরোপুরি দমল না সে। ঠিক আছে মম, তোমার কথা আমি বুঝতে পারছি। আমিও পাষাণ না। ওকে, তোমার চ্যারিটি করার ইচ্ছা হয়েছে, করো না। মানা করেছে কে? ইরাম আপুকে ঘরে রাখবে, রাখো। ওনার বাচ্চাকে পালবে, পালো। আমার কন্ট্রিবিউশন চাইলে আমি প্রতি মাসে সেটাও করব। কিন্তু সোজা বিয়ে পর্যন্ত টেনে নেওয়ার মানে কি? সামিয়াকে এবার বেশ অসন্তুষ্ট মনে হলো। চ্যারিটি, কন্ট্রিবিউশন, কবে এত অধঃপতন হলো তোর? ছোটবেলায় এত ইরামাপু ইরামাপু করতিস, জানিস না তার আত্মমর্যাদা কোথায়? তোর মনে হয় আমরা চ্যারিটি করতে চাইলেই সে হাত পেতে নেবে? মধ্যবিত্তকে আর কিছু আল্লাহ দিক বা না দিক, আত্মসম্মানটুকু দেই ভরে ভরে। হাত পাতার মতন অবস্থায়ও তারা হাত মুঠ করে ঠোঁট কামড়ে লড়ে যায়। ভিন্ন দিকে তাকিয়ে আগের তুলনায় কিছুটা শান্ত গলায় তিনি যুক্ত করলেন, তাছাড়া আমার বাসায় একটা প্রাপ্তবয়স্ক ছেলে আছে, আরেকজন প্রাপ্তবয়স্ক মেয়ে। উপরন্তু ডিভোর্সি খালাতো বোনকে দিনের পর দিন বাড়িতে জায়গা দিলেও সমাজের সমস্যা হয়ে যাবে। খাওয়া পড়া তারা দিক বা না দিক, সালিশটা ঠিকই বসাবে। ৩২ বছরের মেয়ের সাথে ২৫ বছরের একটা ছেলেকে বিয়ে দিলে সমাজ সালিশ বসাবে না বলছ? অবশ্যই বসাবে, আরো বড় সালিশ বসাবে। কিন্তু তখন অন্তত আমি গলা চড়িয়ে আমার ঘরের বউয়ের সম্মান বাঁচাতে লড়তে পারবো। শুধুমাত্র ভাগ্নের জন্য এত কিছু করার সুযোগ নেই, বুঝেছিস? বুঝলাম। হঠাৎ করে উল্টো ঘুরে দরজার মাঝে ধরাম করে একটা শক্তিশালী ঘুষি বসিয়ে দিল সাইবান। প্রবলভাবে কেঁপে উঠল চারপাশ। ভয়ানক একটা শব্দ হলো। এটাই বুঝলাম যে বাড়ির একমাত্র ছেলে সবসময় আদরের দুলাল হয় না, মাঝে মাঝে বলির পাটাও হয়। ভাঙচুরের শব্দ আরম্ভ হলো তৎক্ষণাৎ। সাইবানের হাতের ধাক্কায় শোপিস, দেয়ালের ফটো ফ্রেম সব আছড়ে পড়তে লাগলো মেঝেতে। আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলা নিচে, একদম চিৎকার চেঁচামেচি করবি না। পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা কর। ছেলেকে সামলাতে চাইলেন সামিয়া, কিন্তু পারলেন না। তার ছেলে সাক্ষাৎ জ্বর, ঝড়কে কাবু করাটা মুশকিল। আমি কোনোদিন ইরাম আপুকে বিয়ে করব না, কোনোদিন না। আমার কথাটা একবার। না 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 এবং না। নো নেভার, নেভার এভার ইন মাই লাইফ আই উইল মেরি এ সিনিয়র উইমেন। না পারতে সামিয়া এবার পাল্টা চেঁচিয়ে উঠলেন, ফাইন, করবি না বিয়ে, করিস না, রাখিস না আমার কথাটা। আমার কিছু যায় আসে না। আমি নিজেরটা আর ইউরামেরটা বুঝে নেব। ঠিক আছে? শুধু এরপর আর কোনোদিন আমার মুখ থেকে তোর কাছে কোনো চাওয়া উচ্চারিত হবে না, এটুকু জেনে রাখিস। সাইবান হঠাৎ করেই জমে গেল। চট করে পিছনে ফিরে তাকালো। বহু বছর বাদে সেদিন রাতে প্রথমবারের মতন ছেলের তেজি দৃষ্টির মাঝে অসহায়ত্ব দেখলেন সামিয়া। সারা রাত ঘুম হয়নি ইরামের। ছটফট করেছে সে। দরজার বাইরে থেকে যে চিৎকার চেঁচামেচি সে শুনেছে, তাতে শান্তি মেলা ভার। তার জন্য মা ছেলের মাঝে একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিষয়টা খুব খারাপ লেগেছে তার। আজকেই চলে যাবে সে, তাতে যা হওয়ার দেখা যাবে। ইজান বরাবরের মতোই ঘুমাচ্ছে। ভোর রাতের দিকে খাইয়ে তাকে শুইয়েছে ইরাম। ছেলে ঘুমে থাকতেই সে নিজের লাগেজ টেনে ছোট্ট একটা ব্যাগ বের করলো, উপর করে ঢেলে দিল সমস্তটা। দুটো পুরাতন ২০ টাকার নোট, সঙ্গে একটা রূপার আংটি পাওয়া গেল। এই আংটিটা তার অতি শখের, বাবার গড়িয়ে দেয়া শেষ স্মৃতি, শেষ সম্বল। মৃত্যুর আগ অবধি বস্তুটাকে হাতছাড়া করতে চায়নি সে। কিন্তু ইজানের ঘুমন্ত ছোট্ট মুখটা নজরে আসতেই সিদ্ধান্ত নিতে দেরি হলো না তার। পুরাতন বাটন ফোনটা তুলে কল করলো। উপাস থেকে রিসিভ হতেই বলল, হ্যাঁ আমি। আমাকে শুধু ২টো দিন থাকতে দেবে?
কথা দিচ্ছি কোনো সমস্যা করব না। শুধু ইজানকে ডাক্তার দেখাবো আর নতুন মেস দেখে উঠে পড়ব। জরুরি দরকার, প্লিজ যদি একটু ব্যবস্থা করা যায়। হ্যাঁ। ও, থ্যাঙ্কস। সত্যি অনেক কৃতজ্ঞ থাকলাম। আমি দুপুরের আগেই চলে আসব। ওকে, রাখছি। ফোনটা কেটে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল ইরাম। আগামী ২-৩ দিনের জোগাড় হয়েছে। এবার শুধু খালামণিকে বলে কোনো ভালো শিশু বিশেষজ্ঞের সন্ধান নিয়ে ফিরে যাবে। ইজানকে পাতলা কম্বল টেনে ঢেকে কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে এলো ইরাম। সামিয়ার রুমটা নিচতলায়, কিন্তু একদম অপর পাশে। ডাইনিং রুম ঘুরে যেতে হবে। ডাইনিং রুমের ভেতরে পা রাখতে ইরাম থমকাতে বাধ্য হলো, কারণ টেবিলে বসে আছে সাইবান স্বয়ং। ফিরল কখন? রাগ শেষ? মুখ দেখে তো মনে হচ্ছে না। টেবিলে বড়সড় একটা আর্ট পেপার ছড়িয়ে মার্কার দিয়ে খচখচ করে কিছু লিখছে ছেলেটা, অত্যন্ত মনোযোগী দৃষ্টিতে। হাতছাড়া ট্যাঙ্ক টপ আর জিন্স পরনে। শার্ট ছিল, সেটা ছুঁড়ে ফেলে রেখেছে সোফার উপর। ইরাম না পারতে খানিকটা কৌতূহলী হয়ে কাছে সরে উকি দিল। একটা পোস্টার বানিয়েছে সাইবান। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, প্রফেশনাল হাজব্যান্ড। প্রফেশনাল হাজব্যান্ড। আপনি কি অসহায়? একাকিত্বের ভার বইতে পারছেন না? চান একজন নির্ভরযোগ্য বড়লোক সঙ্গী, যে শুধু আপনাকে কেন, আপনার বাচ্চা কাচ্চা, দাদি নানি ১৪ গোষ্ঠী পেলে পুষে দেবে? তবে হ্যাঁ রমণী, এই বিজ্ঞপ্তিটা আপনারই জন্য। আপনার বয়স যত বড়ই হোক না কেন, তার চাইতেও বড় হতে হবে আপনার মন। যেন সেখানে আমার জায়গা হলেও কুমতলবের জায়গা না হই। আপনাদের সেবায় আমি আছি। প্রফেশনাল হাজব্যান্ড, সাইবান আলাদিন। বুকিং করতে আজই যোগাযোগ করুন নিচের নাম্বারে। প্রফেশনাল হাজব্যান্ড 01... প্রথমবারের মতন সদা শান্ত ইরামও আঁতকে না উঠে পারল না। এই ছেলের মাথা আসলেই নষ্ট, পুরোপুরি নষ্ট। সাইবান মার্কারের কেপ ঠোঁটে গুজে রেখে তার দিকে তাকালো। পরক্ষণে বাঁকা হেসে লাফিয়ে টেবিল থেকে নেমে পড়ল। হেলে দুলে পোস্টার নিয়ে বাড়ির বাইরে চলে গেল। ইরাম না পারতে ছুটে গেল তার পিছু পিছু। বাড়ির বাইরে গেটের কাছে দেওয়ালে আটা দিয়ে সুন্দর করে পোস্টারটা লাগাচ্ছে সাইবান। দারোয়ান একপাশে দাঁড়িয়ে হাঁ করে ঘরের ছেলের কাহিনী দেখছে। ইরাম হাঁপাতে হাঁপাতে পৌঁছালো। আলাদিন, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? না তো, আমার মাথায় একদম চকাচক আছে। নতুন বিজনেস আইডিয়া পেয়েছি। যদি আমাকে ব্যবহৃত হতেই হই, তবে ভালো মতোই হই। কি বলেন আপু? ইরাম আর সইতে পারল না। এগিয়ে গিয়ে খপ করে সাইবানের একটা হাত পাকড়াও করল। অপর হাতে সদ্য বসানো পোস্টারটা দেয়াল থেকে ছিঁড়ে উঠিয়ে ছুঁড়ে ফেলল রাস্তায়। ক্ষুব্ধ দৃষ্টিতে দেখল সাইবানকে, যে এই মুহূর্তে বেশ খানিকটা বিস্ময় নিয়ে তার হাতে ধরা নিজের হাতটার দিকে তাকিয়ে আছে। একটা ৩২ বছরের ডিভোর্সি মহিলা সঙ্গে একটা পরপুরুষের বাচ্চা নিয়ে খুব সমস্যায় পড়ে গিয়েছো, তাই না? সরি, আই এম সরি। চলে যাচ্ছি, শান্তিতে থাকো তুমি। তবু জাস্ট স্টপ দিস ননসেন্স, উইল ইউ? ইরামের দৃঢ় কণ্ঠস্বরে সাইবানের চেহারায় অদ্ভুত তোরে একটা অভিব্যক্তি ফুটে উঠল। পাল্টা বাঁকা হেসে তৃপ্ত গলায় সে বলল, কোথায় চলে যাবেন? লম্পট স্বামীর কাছে? ওয়েল, নট হ্যাপেনিং এনিমোর। হঠাৎ করে আমার অন্যের হক মেরে দেওয়ার ভীষণ রকম ক্র্যাভিংস উঠেছে। তা সে হকটা হোক আপনার এক্স হাজবেন্ডের। হাসপাতাল থেকে মাত্রই ফোন এসেছে, জরুরি এক পেশেন্টকে দেখতে হবে। তাই বিশ্রাম অসম্পূর্ণ রেখেই সামিয়া হন্তদন্ত হয়ে নিজের রুম থেকে তৈরি হয়ে এলেন। ড্রাইভারকে কল দিয়ে গাড়ি রেডি রাখতে বলেছেন। চোখের চশমাটা লাগিয়ে সদর দরজার সামনে যেতেই অদ্ভুত দৃশ্যটা চোখে পড়ল। সাইবান এবং ইরাম দুজন পাশাপাশি হেঁটে বাড়ির ভেতরে ঢুকছে। সাইবানের মুখটা দেখে অপরাধবোধ হলো সামিয়ার। গতকাল রাতে ওইভাবে ছেলের উপর চিৎকার করাটা উচিত হয়নি তার। সাইবান তার ইচ্ছে বিয়ে করতে নাই চাইতে পারে, তবে সামিয়া নিজের মেজাজ হারিয়ে ঠিক করেনি। তাই এত ব্যস্ততার মাঝেও ছেলের মুখোমুখি দাঁড়ালেন। মম, সরি। সাইবান থামল, ভ্রু তুলে জননীর দিকে চেয়ে রইল। ইরাম তাদের পাশ কাটিয়ে খানিকটা দূরে সরে দাঁড়ালো। সামিয়া একটা নিঃশ্বাস ফেলে দ্রুত বললেন, আমি জবরদস্তি করে ঠিক করছি না। গত রাতে আমার কি হয়ে গিয়েছিল জানি না। মনে হচ্ছে আমি সঠিকটাই ভাবছি। আমার এখন এটাও মনে হচ্ছে আমি নিজের ছেলের সঙ্গে জোরাজুরি করে ফেলেছি। তাই মম, সরি। আমি সবার ভালোটা ভাবছি, তবে তোদের কারো মনের কথা ভাবছি না। শুধু চেয়েছি যার নামের নিষ্পাপ বাচ্চাটা একটা সুন্দর ভবিষ্যৎ পাক। মমের উপর অভিমান করিস না। তোকে রুষ্ট দেখলে আমার কষ্ট হয়। একটা নিঃশ্বাস ফেলল সাইবান। দুহাত তলে জনিনের কাঁধে রাখলো। সরিটা আর মাত্র ২ মিনিট ১৭ সেকেন্ড আগে বললে ভালো হতো ব্রো। কেন ব্রো? বাঁকা হাসল সাইবান। এক নজর তির্যক দৃষ্টি নিক্ষেপ করলো ইরামের দিকে। কোর্ট ম্যারেজ করবে নাকি ধুমধাম অনুষ্ঠান করবে?
কয়েক মুহূর্ত ইরাম এমনকি সামিয়া অবধি প্রতিক্রিয়া করতে পারলেন না। দুজনেই ফেলফেল করে অবিশ্বাস্য মাখা দৃষ্টিতে তাকিয়ে রইল সাইবানের দিকে। বান্দা নিশ্চল, বিনোদিত, যেন এইমাত্র সে কোনো বিস্ফোরণ ঘটায়নি। সামিয়া আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। দুইটা লাফ দিয়ে বসলেন বয়স্ক শরীরেও। বিরাট হাসিতে উজ্জ্বল হয়ে পড়ল তার চেহারা। উত্তেজনা সামাল দিতে না পেরে কাঁপতে কাঁপতে ছেলেকে বললেন, হাসপাতালে পেশেন্ট অপেক্ষা করছে, আমি এক্ষুনি যাচ্ছি। ট্রিটমেন্ট শেষে সবাইকে মিষ্টি খাইয়ে বাসায় ফিরেই প্ল্যানিংয়ে বসবো। লাভ ইউ ব্রো। ওরে পিরিত রে! সম্পত্তির ভাগটা যেন কপাল ছাড়া না হয় সেই চিন্তায় সারারাত ঘুম হয়নি। আপনাকে এখন আমার প্রতি পিরিত দেখাতে হবে না। শুধু প্রপার্টি পেপার সাইন করে দিলেই চলবে। ক্লিন ডিল। চোখ টিপ দিল সাইবান। খিলখিল করে হেসে তাকে জড়িয়ে ধরে পিঠে কয়েকটা উৎসাহী চাপড় দিয়ে সামিয়া দ্রুত এগুলেন। বাইরে অপেক্ষা করা গাড়িতে চড়ে বসলেন। খোলা দরজা দিয়ে যতক্ষণ তার গাড়িটা দেখা গেল ততক্ষণ হাসি মুখে চেয়ে থাকল সাইবান। তারপর তার ঠোঁটের হাসিটুকু মুছে গেল। ভর করল গম্ভীরতা। অদূরে দাঁড়ানো ইরামের দিকে ফিরে তাকালো সাইবান। ভাবগাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, একদম ফালতু চিন্তা মাথায় ঢুকাবেন না। আমি আজ অব্দি মমের কোনো কথা অমান্য করিনি, কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। মৃত্যুর আগ অব্দি মম মুখ থেকে যা একবার উচ্চারণ করবে তাই আমি তার জন্য করব, এটাই আমার প্রতিজ্ঞা। মম যদি আমার কলিজা কেটে তার পায়ের সামনে রাখতে বলে আমি সেটাও করব। সেখানে আপনাকে বিয়ে করাটা বিশেষ ব্যাপার না। মাথায় রাখবেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ অর দ্যাট চাইল্ড। ইরম নিঃশব্দে শুনে গেল। সাইমন কথাগুলি বলে ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। চুপচাপ একটা ব্রেডের প্যাকেট খুলে ফ্রিজ থেকে জ্যামের কৌটা নিয়ে এসে ব্রেডে লাগাতে লাগাতে দ্বিতীয় দফায় বলল, আপনার একটা টাইটেল দরকার। আমি আপনাকে আমার স্ত্রী টাইটেল দেব। ব্যাস, এটুকুই। আপনি আপনার মতো, আমি আমার মতো। আমার পার্সোনাল লাইফে দখলদারি করতে আসবেন না। আমিও আপনার পার্সোনাল লাইফে যাব না। আর ওই বাচ্চাটাকে যত সম্ভব আমার কাছ থেকে দূরে রাখবেন। বাচ্চা-কাচ্চা একদম ভালো লাগে না আমার। সারাটা জীবন এসব বইতে। ১ বছর। ইরমের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। সাইবান জমে গেল। ভ্রু তুলে তাকিয়ে দেখল রমণীকে। একদৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে। পার্ডন। ইরম হেঁটে টেবিলের কাছে এসে দাঁড়ালো। বলল, ১ বছর আলাদিন। বড়জোর ২ বছর। এটুকু সময় তোমাকে, আমাকে আর আমার বাচ্চাকে সহ্য করতে হবে। মানে? আমার তোমার স্ত্রীর টাইটেল প্রয়োজন নেই। আমার একটা শক্ত ভিত্তির দরকার, আর্থিক এবং সামাজিক, যেটা ঠিক এই মুহূর্তে গড়ে তুলতে আমি অপারগ। পারব না যে তা নই, তবে সময় লাগবে। সেই সময়টাই আমার ছেলে কষ্টে কষ্টে জর্জরিত হবে, সেটা আমি মা হয়ে সইতে পারব না। খালামণি চায় আমরা বিয়ে করি। তুমি চাও তোমার মায়ের ইচ্ছে পূরণ করতে। আমি চাই আমার ছেলের জীবনটা সহজ করতে। ব্যাস, ১-২ বছর দরকার শুধু আমার। কথা দিচ্ছি, যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো, যেদিন নিজের একটা শক্ত ভিত্তি গড়তে পারবো, সেদিন অসহায়ের মতো হাত না পেতে নিজের সামর্থ্যে নিজের ছেলেকে মানুষ করার ক্ষমতা অর্জন করব, সেদিন তোমার জীবন থেকে আমি আর ইজান দুজনেই চলে যাব আলাদিন। যদি তুমি না চাও আমরা থাকবো না। তুমি তোমার মতো করে বাঁচতে পারবে, মুক্তভাবে। একটা মানবিকতার সম্পর্কের বাঁধন থেকে মুক্তি পাবে। তুমি ছেলে মানুষ। তাছাড়া তোমার যে পরিচিতি এবং চেহারা, তাতে তোমার জন্য ভবিষ্যতে মেয়ের অভাব পড়বে না। ডিভোর্স মেয়েদের জন্য শেষ, কিন্তু ছেলেদের জন্য নতুন শুরু। আপনি নিজের কেরিয়ার গড়তে পারলে আমাকে ডিভোর্স দিয়ে দেবেন ইরাম আপু? হ্যাঁ। না তুমি আমাকে চাও, না আমি তোমাকে চাই। কিন্তু আমার তোমাকে ব্যবহার করতে হবে। কিছুদিনের জন্য হলেও তোমার অনুগ্রহ নিতে হবে। সেজন্য আমি দুঃখিত। আমি পারি না তোমার উপর বোঝা হয়ে বসতে। আমি চাইও না তুমি এমন একটা সম্পর্কের বোঝা আজীবন টেনে যাও, যেটা তুমি কোনোদিন মন থেকে মেনে নিতে পারবে না। তাই ভালো এটাই, আমাদের দুজনের উদ্দেশ্য পূরণ হয়ে গেলে ভিন্ন পথে চলে যাওয়া। যদি আমরা এই বিয়েটাকে টিকিয়ে রাখতে না পারি, তাহলে ডিভোর্স সই। এটা আমাদের সিক্রেট কন্ট্রাক্ট, খালামণিকে জানানোর প্রয়োজন নেই। পাক্কা ১ মিনিট সাইবান হাঁ করে ইরামের দিকে চেয়ে রইল। চেহারায় এমন একটা ভাব দেখা গেল যেন এই অট্টহাসি হেসে উঠবে। অথচ সাইবান হাসল না। সোজা হয়ে দাঁড়িয়ে একটা নিঃশ্বাস ফেলে বলল, ব্যাস, নট ব্যাড ডিল এট অল। জীবনের কিছু বছরে একটা চ্যালেঞ্জ নিয়ে কাটানো। আই এম অল ইন। সহজাত হাসিটি ফিরে এলো সাইবানের ঠোঁটে। ইরাম এগিয়ে গিয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। সাইবান জিভ দিয়ে ঠোঁট কেটে তীর্যক হেসে খপ করে তার হাতটা ধরল। ঝাঁকিয়ে দিয়ে বলল, পারফেক্ট ডিল। তবে সঙ্গে সঙ্গে ইরামের হাতটা ছাড়ল না সাইবান। ইরাম এক মুহূর্ত কি যেন ভাবল, তারপর বলে উঠল, তবে একটা কথা, আমাদের ডিভোর্স পরের ব্যাপার। এই বিয়ের সময়সীমা চলাকালীন আমার কিছু শর্ত আছে। সেসব তোমাকে মেনে চলতে হবে।
ও, আমি এখন সত্যি বুঝতে পারছি না আপনি আমার অনুগ্রহ নিচ্ছেন নাকি আমি আপনার। সব ফরমায়েশ ইচ্ছা আপনিই জাহির করছেন। তখন থেকে আমারটার কি হবে? তোমারটাও শুনবো আমি। আগে আমারগুলো শোনো। ইরামের হাতটা এতক্ষণে ছাড়ল সাইবান। বুকে দুবাহু বেঁধে একই সাথে বিনোদন এবং মনোযোগ নিয়ে তাকালো। ইরাম একটি দীর্ঘশ্বাস টেনে শুধালো, প্রেম করু, প্রেমিকা আছে? সাইবান কেসে উঠল। গলায় মাছের কাঁটা আটকে গিয়েছে তার এমন ভঙ্গিতে কয়েকবার গলা খাকারি দিয়ে বলে উঠল, ডব্লিউটিএফ। ফ্যালফ্যাল করে চেয়ে রইল ইরাম। ডব্লিউটিএফ কি? মাথা চাকালো সাইবান। কিছু না, আপনার মতন মিলেনিয়াল এসব বুঝবে না। আচ্ছা তাহলে বলো, প্রেম করেছো কখনো? রীতিমতো হাতের আঙ্গুলের কর গুনতে আরম্ভ করলো সাইবান। ক্লাস সিক্সে একটা, ক্লাস এইটে ব্রেকআপ, ক্লাস এইটের শেষে আরেকটা, ক্লাস নাইনে একটা, ক্লাস টেনে এসএসসির জ্বালাই পারিনি। কলেজ লাইফে 6 মাস করে 4টা। এরপর হয়েছে, আর বলতে হবে না, থামো। ইরামের গাল দুটো লাল হয়ে উঠেছে। কি আজব চিজ! এভাবে নির্দ্বিধায় প্রেমিকার ফর্দ দিয়ে যাচ্ছে তার সামনে। কয়টা হলো? ইরাম গোনার সময়ও পায়নি। মাথা জাঁকিয়ে নিজের অযাচিত লাজটুকু ঝেড়ে সামান্য কণ্ঠ পরিষ্কার করে সে জিজ্ঞেস করল, অতীতের লিস্ট দিতে হবে না, এখন করো নাকি সেটা বলো। বিরাট হাসল সাইবান। এক কামড়ে গোটা একটা পাউরুটি মুখে ঢুকিয়ে দিয়ে চিবুতে চিবুতে জানালো, এখন একটা সিচুয়েশনশিপ চলছে, আর একটা বেঞ্জিং। মাথাটা চক্কর দিয়ে উঠল ইরামের। হাই খুদা, নিজেকে বুড়ি দাদি মনে হচ্ছে তার সাইবানের সামনে। আজকালকার ছেলেমেয়েরা এসব কোন ভাষায় কথা বলে? সাইবান কত সালে যেন জন্ম নিয়েছে? 2001 হয়তো। এদের জেনারেশনের একটা নাম আছে, কি জনে বলে? গেঞ্জি না তুমি? সাইবানকে ভয়ানক মাত্রায় অপমানিত মনে হলো। দুহাত দুদিকে শাহরুখ খান স্টাইলে ছড়িয়ে ঝাঁকিয়ে সে জোর গলায় বলল, জেনজি, নট গেঞ্জি, ইউ অশিক্ষিত মিলেনিয়াল। সাইবানের অতি নাটকীয় প্রতিক্রিয়ায় ইরামের হাসি পেয়ে গেল। স্মিত হেসে সে দুহাত আত্মসমর্পণের ভঙ্গিতে তুলে বলল, সরি সরি, আসলে আমি সোশ্যাল মিডিয়ায় তেমন অ্যাক্টিভ না, তাই আধুনিক জিনিসপত্র থেকে বহু দূরে। মুখে মুখে গেঞ্জি শব্দটাই শুনেছি। গেঞ্জি হবে ওদের বাপের। আমরা প্রাউড জেনজি। আমাদের মতো তেজি জেনারেশন এই পৃথিবী 5বার ধ্বংস হয়ে নতুন সৃষ্টি হলেও পাবে না, বুঝেছেন? বুঝেছি বুঝেছি। ইরাম হাসি চাপা দিয়ে ব্যক্ত করলো, এবার বলো, এই সিচুয়েশনশিপ কি? আমাদের সময় শুধু রিলেশনশিপ ছিল। এতক্ষণে একটু ঠান্ডা হয়েছে সাইবান। টেবিল থেকে বোতল তুলে ঢকঢক করে গিলে নিয়ে সে উত্তর করল, ওসব আপনাকে বুঝতে হবে না আপু। আপনি আপনার কথা বলুন। আমার প্রেম পীড়িতের হিসাব নিয়ে কি বলতে চাচ্ছিলেন? এবার শান্ত অথচ দৃঢ় গলায় ইরাম বলল, হয়তো আমাদের বিয়ের মেয়াদ থাকবে, তবে বিয়েটাকে আমরা দুজনেই সম্মান করব আলাদিন। তুমি চেয়েছ, তাই আমি কখনো তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করব না। তবে যতদিন তুমি আমার নামে কালেমার বন্ধনে থাকবে, ততদিন সংযম হয়ে চলবে। দ্বিতীয় কোনো নারীর ব্যাপারে যেন আমি না শুনি, না বুঝি। বাকি সব দিক থেকে তুমি স্বাধীন, কিন্তু এই একটি নারী ঘটিত ব্যাপার যেন না ঘটে। ক্লিয়ার? আর ইউ জেলাস, মাই ডিয়ার আপু? থমকে গেল ইরান। সাইবানের চেহারা পাল্টে গিয়েছে। তাতে অদ্ভুতরে এক অভিব্যক্তি দেখা যাচ্ছে। অত্যন্ত ধীর সময় নিয়ে শিকারীর ভঙ্গিতে হেঁটে হেঁটে টেবিল ঘুরে ইরামের সামনে এলো সে। ইরাম একটি ঢোক গিলল, না পারতে। কাছ থেকে সাইবানের শারীরিক গঠন আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ছেলেটা জিম করে। শরীরের মাংসপেশি বেশ ফোলা এবং শক্তিশালী। টপের হাইট কাপড়ের উপরে খাঁজকাটা পেশির গাঁথুনি প্রকাশ পাচ্ছে। ইরাম হয়তো বয়সে বড়, তবে সাইবানের ভারী পুরুষালী কাঠামোর সামনে সে একটা পাটকাঠি বাদে আর কিছুই না। তার গলা সামান্য কেঁপে উঠল যখন সে প্রতিবাদ করতে চাইল, জেলাস হবো কিসের জন্য? তোমার মাথা খারাপ? আমি তো শুধু। শেষ করার সুযোগ ইরাম পেল না। সাইবান হঠাৎ করে ঝুঁকে এলো। টেবিলের দুই পাশে নিজের দুটি হাত রেখে ইরামকে মাঝখানে আবদ্ধ করে ফেলল। ইরামের ফিনফিনে পাতলা শরীরের উপর নুয়ে আসতেই রমণী সরতে চাইল। টেবিলের উপর রীতিমতো আধশোয়া হয়ে পড়ল। সাইবানের চোখে চোখে তাকাতে পারছে না সে। একটা ধমক দেবে নাকি ছেলেটাকে? সাইবানের ঠোঁট জুড়ে তীর্যক হাসি। একটি হাতের আঙ্গুল তুলে সে বিব্রত হয়ে যাওয়া ইরামের শুকনো মুখের পাশ থেকে একগুচ্ছ চুল সরিয়ে কানের পিছনে গুজে দিল। আপনি যদি পজিটিভ হন, আমি ওভার পজিটিভ ইরাম আপু। আমি ওভার প্রোটেক্টিভ, ওভার জেলাস, ওভার থিঙ্কার, ওভার টক্সিক, ওভার এভরিথিং। আমি আমার সিচুয়েশনশিপের কাছ থেকে অন্য ছেলেদের 300 হাত দূরে রাখি। তাহলে আমি আপনার সঙ্গে কি করতে পারি বলুন তো?
নিঃশ্বাস আটকে ফেলল ইরাম। এতটা কাছ থেকে সাইবানের চোখে চোখ পড়তেই সে আটকে গেল। ছেলেটার কথা মন্ত্রের মতো। সম্মোহিত হয়ে যেতে হয় তাতে। ব্রুর উপরের পিয়ার্সিংটা জ্বলজ্বল করে উঠল তার। জিভ গাল ঠেলে ভীষণ রকমের অদ্ভুত এক ভঙ্গি করল সে। ইরামের চোখে চোখ রেখে ঘোষণা করল, আই এম নট এ রেড ফ্ল্যাগ, আই এম এ ড্যাম ব্ল্যাক ফ্ল্যাগ। লাল পতাকা কালো পতাকা এসবের অর্থ ইরামের জানা নেই। ছেলেটা আবার গেঞ্জি, জেনজি মার্কা কথা বলছে। তবে ইরাম চাইলেও কিছু বলতে পারল না। ঠোঁট নড়ল ঠিকই, কিন্তু শব্দ বেরোল না। সাইবান তার এতটা কাছে ঝুঁকে এলো যে তাদের দুজনের মাঝে শুধু ইঞ্চি কয়েকের ব্যবধান রইল। অজান্তে ইরাম টেবিল মেট আঁকড়ে ধরল দু হাতে। আমার জন্য পরনারী নিষিদ্ধ হলে আপনার জন্য পরপুরুষ নিষিদ্ধ। ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক, হানিকারক, হারাম। একটু থেমে একটি হাতে অত্যন্ত আলতোভাবে ইরামের গাল ছুঁয়ে দিয়ে সাইবান দৃঢ় গলায় বলল, যতদিন আলাদিনের জীবনে থাকবেন ততদিন আলাদিনের হয়েই থাকবেন। মনের ভেতর কোনো জঙ্গলের অবশিষ্টাংশ থাকলে জঙ্গলটা উজাড় করার দায়িত্বটাও এই আলাদিনের। ঘুম থেকে উঠেই মায়ের জন্য চেঁচিয়ে কেঁদে যাচ্ছে ইজান। সবেমাত্র বাথরুমে ঢুকেছিল ইরাম ফ্রেশ হতে। বাচ্চার কান্নার আওয়াজে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। বিছানার একদম মাঝখানে কাঁথায় মুড়ানো ইজানের নাজুক শরীরটা ছটফট করছে। ছোট্ট হাত দুখানা ছুঁড়ে ছুঁড়ে মাকে কাছে পাওয়ার দাবি পেশ করে যাচ্ছে। ইরাম দ্রুত বিছানায় গেল, ছেলেকে কুলে তুলে বুকে চেপে দুলাতে লাগলো। এই যে, আম্মু এখানে আছি বাবা। দেখি দেখি দেখি, কাঁদে না আমার প্রিন্স। তুমি স্ট্রং বই, তাই না? আম্মুর স্ট্রং ব্রেভ বই। ইজানের মুখে অসংখ্য ছোট ছোট আদুরে চুমু দিতেই ছেলে শান্ত হয়ে গেল। ইরামের গালে গাল ঠেকিয়ে বুঝি জননীর শরীরের উষ্ণতার নিজেকে ভোলালো। মুচকি হেসে ইরাম ছেলেকে শুরুতে কিছুটা দুধ খাইয়ে নিল। মাত্রই ঘুম থেকে উঠেছে যেহেতু, আবার এখনই ঘুমাবে না। খানিকটা সতেজ বাতাসে থাকলে ভালো লাগবে। এই ভাবনা চিন্তা থেকে ইরাম পরনের সালোয়ার কামিজের ওড়নাটা ঠিকঠাক করে নিয়ে ছেলেকে সুন্দর করে নতুন একটি কাঁথায় পেঁচিয়ে গেস্ট রুমের বাইরে বেরোলো। সামিয়া হাসপাতাল থেকে ফেরার সাথে সাথে আবার বাইরে চলে গিয়েছেন। কিচেন ভর্তি কেজির পর কেজির মিষ্টির প্যাকেট। তার চেহারায় অকৃত্রিম খুশির ঝিলিক ছিল সবসময়। ছেলের বিয়ে নিয়ে উৎসাহের কোনো কমতি নেই। সিদ্ধান্ত হয়েছে বাড়িতেই ছোটখাটো একটা অনুষ্ঠান করে আকদ হবে সাইবান আর ইরামের। একা হাতে সব আয়োজনে ছুটাছুটি করছেন সামিয়া। সাইবানও সকাল থেকে বাড়িতে ছিল না। এখন ফিরেছে কিনা ইরামের জানা নেই। ছেলেকে কুলে নিয়ে লিভিং রুমের দিকে যেতে যেতে একবার সকালের ঘটনাগুলি মনে করল ইরাম। সাইবানের বলা কথাগুলো এখনো কানে বাজছে তার। ছেলেটা এমনভাবে কথা বলল কেন? ইরাম কোনো হিংসা থেকে সাইবানকে পরনারী সম্পর্কে বলেনি। যে ট্রমার মধ্য দিয়ে অরণ্য তাকে নিয়ে গিয়েছে, সেই ট্রমা দ্বিতীয়বার মোকাবেলা করার মতন শক্তি তার নেই। সাইবান আজকালকার ছেলে। উপরন্তু ইরাম এখনো ছেলেটাকে ঠিক বুঝে উঠতে পারছে না। ছোটবেলায় সাইবানের সঙ্গে আজকের সাইবানের ফারাক যোজন যোজন। ভরসা নামক গুণটি বিলুপ্ত হয়ে গিয়েছে তার মন থেকে। কিন্তু সাইবান তার একটা বাস্তবসম্মত অনুরোধের ভিত্তিতে এমন প্রতিক্রিয়া কেন করলো? সে কি ইরামের সাথে মজা নিতে চাচ্ছে? হতে পারে। ছেলেটাকে বুঝতে আরো অনেক খাটখুট পুরুতে হবে। লিভিং রুমের কাছাকাছি পৌঁছাতে ইরাম টের পেল ভেতরে মানুষের উপস্থিত আছে। আজ কি রাত মাজা হুসনে কা আঁখোं से लीजिए। মিউজিকের আওয়াজে গম গম করছে লিভিং রুম। ইরা মিজানকে কুলে নিয়ে ঢুকতে গিয়ে করিডোর থেকে খেয়াল করলো সোফায় বসে বেশ আয়েশ করে টিভিতে গানের ভিডিও দেখছে সাইবান। বাইরে থেকে ফিরেছে পোশাকে বোঝা যাচ্ছে। একটা সাদা শার্ট আর কালো জিন্স পরনে। শার্টের বোতামগুলো খোলা। তাতে উন্মুক্ত বুক দেখা যাচ্ছে। লিভিং রুমের হলদেটে আলোয় লুমহীন চন্দন ফর্সা ত্বক চিকচিক করছে। ইরামের কোলে ইজান কুই কুই করে উঠল। পর্দার দিকে তাকানোর সুযোগ তার হলো না। এই যে বাবাটা, আম্মু তোমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছে। ইজানের কানে বিড়বিড় করতে করতে সে লিভিং রুমে পা রাখতেই সোফা থেকে দৃশ্যটা খেয়াল করলো সাইবান। এক হাতে রিমোট ধরে পা ঝোলাচ্ছিল সে। তৎক্ষণাৎ রিমোটটা তাক করলো টিভির দিকে। বিদ্যুতের গতিতে ঘটনাটা ঘটল। ইরাম দেখতেও পেল না কি হয়েছে। শুধু শুনতে পেল গানটা বদলে গিয়েছে। এখন টিভিতে বাজছে কিছু কার্টুন আর বাজছে বেবি শার্ক ডুডুডু, বেবি শার্ক ডুডুডু। ভ্রু উঁচু করে ফেলল ইরাম। সাইবানের চেহারায় একটা ভীষণ বিরক্তি দেখা যাচ্ছে। আপন মনে কি যেন বিড়বিড় করে যাচ্ছে ঠোঁট নাড়িয়ে। মন্তব্য করবে না করেও বলে বসলো, কি ব্যাপার, গানটা বদলালে কেন? চাইল্ড ফিল্টার মেরেছি। শান্তি আছে নাকি এই বাড়িতে আর? এই বাড়ির শান্তির মা পটল তুলেছে। আর কিছুদিন পর বেগুনও তুলে ফেলবে। ইডেনের অবশ্য গানের দিকে কোনো মনোযোগ নেই। সে জননীর বুকে চুপটি করে লেপ্টে
আঙ্গুল চুষছে। ভাইজান সুন্দর সুন্দর মাইয়া মানুষের নাচন কুদন দেখতে পারতেছে না তো, এই জন্য চেইত্তা গেছে। কথাটি ভেসে এলো সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একজন মানুষের তরফ থেকে। সুগন্ধা হাতের কফির মগ নিয়ে হেলিদুলে কিচেন থেকে বেরিয়ে আসছে। তার চেহারায় ডোন্ট কেয়ার ভাব। ঠাস করে কফির মগটা সে সাইবানের সামনে টি টেবিলের উপর রেখে দিল। এতক্ষণ রাগ দেখা না গেলেও এবার সত্যি সত্যি তেতে উঠল সাইবান। ইউ জরিনার আম্মা সকিনা, কত বড় সাহস তোর! মুখে গু পড়বে তোর! মুরগির জামাই মুরগের পাতলা পাতলা গো। সুগন্ধা বিপরীতে নিজের লম্বা চুলে একটা ঝটকা দিয়ে আবার উল্টো ঘুরে গেল, যেন সাইবান এক প্রকার তার মালিক নয়, বরং নগণ্য কোনো অস্তিত্ব। এবারে সবারই মাথায় সমস্যা, এরম ভাবল মনে মনে। তবে তাদের ঝগড়াঝাটি স্থায়ী হওয়ার সুযোগ পেল না। খোলা সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন সামিয়া, হাতে একগাদা ব্যাগপত্র। তার অনুসরণে করিম। ওই লোকটারও হাতে মাথায় কাঁধে ব্যাগ ঝুলছে। শপিং করে এসেছে স্পষ্ট। দ্রুত প্রতিক্রিয়া করল ইরাম। হুট করে সাইবানের দিকে ইজানকে এগিয়ে দিয়ে বলল, ধরো তো একটু। ছিটকে দূরে সরে গেল সাইবান। ইস, ছি! ইজান ছোট মুখটা ঘুরিয়ে জিভ বের করে সাইবানের দিকে ডাগর ডাগর চোখে চেয়ে রইল। ওই বড় বড় টলটলে জীবন্ত দিঘির নেই দৃষ্টি দেখে একটি শক্ত ডুব গিলল সাইবান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি রহম করো। ও মাবুদ, শক্তি দাও, ধৈর্য দাও, টাকা দাও। কাঁপা কাঁপা দুহাত বাড়িয়ে ইজানের কাঁধে মুড়ানো ছোট্ট শরীরটা কোনো মতে সাইবান ধরেছে কি ধরেনি, এরম ছুটে গেল সামিয়ার কাছে। আর চোখে সেদিকে চেয়ে সাইবানের দৃষ্টি ফেরালো দুহাত টান টান করে শরীরের থেকে এক হাত দূরে ধরে রাখা ইজানের দিকে। শক্ত একটি ঢুক গিল সে। নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে তার। যে কোনো মুহূর্তে প্যানিক অ্যাটাক করতে পারে। ইজানের কাদার মতো নরম শরীরটা বুঝি তার বিশাল দুই হাতের আঙ্গুলের ফাঁক গলে পড়ে যাবে। মাথা কাট করে বাচ্চাটার চোখে চোখ রাখলো সাইবান। অদ্ভুতভাবে ইজান একটু কাঁদল না, বরং সাইবানকে নকল করে নিজের ছোট মাথাটাও কাত করলো। আঙ্গুল চুষতে চুষতে তাকিয়ে রইল গুলগুল চোখে। আপনি আঙ্গুল খাচ্ছেন কেন? নিয়মিত নিজের মায়ের মাথাটা খাবেন। সাইবানের কণ্ঠে ইজান দু পা মেলে সামান্য ঝটকা দিয়ে উঠল। শুক্লা দাঁতের মারি দেখিয়ে হাসল নাকি বিদ্রুপ করলো বোঝা দায়। আরেকটু হলে সাইবান তাকে ফেলেই দিচ্ছিল, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তার হাত দুটো ইজানকে কাছে টেনে বুকের উপর রাখলো। শার্টের বোতাম খোলা থাকায় তার তপ্ত ত্বকের সরাসরি স্পর্শ ইজান গুটিসুটি দিয়ে একদম বুকের সঙ্গে লেপ্টে গেল। ভ্রু উঁচু হলো সাইবানের। মহা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল নিজের বুকে ঠেকিয়ে রাখা নগণ্য প্রায় অস্তিত্বটিকে। তার হাতের তালু ইজানের সমস্ত পিঠের সমান। বিষয়টা একই সঙ্গে বিস্ময়কর এবং উপভোগ্য। এত ছোট মানুষ হই, এই তো জ্যান্ত একটা পুতুল। মুচকি হাসি ফুটল সাইবানের ঠোঁটে। অজান্তে দুই পা নাড়িয়ে ইজান সমেত তখনও বাচ্চাদের গানটা বেজে চলেছে। অথচ ইজান ওই গানের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। সে সাইবানের বুকের মাঝে কিলবিল করে যাচ্ছে। নতুন পরিবেশ, নতুন মানুষ চিনছে তার মস্তিষ্ক। বাচ্চা ফিল্টার তো পছন্দ না, তাহলে কি পছন্দ? বেলি ডান্স দেখবি? আয়। মৃদু একটা শব্দ করে কৌতূহলী চেহারায় ফেলফেল করে চেয়ে রইল ইজান। সাইবান অন্য হাতে ধরা রিমোটটা দিয়ে গানটা বদলে আগের গানে ফিরে গেল। সমস্ত লিভিং রুমে বেজে উঠল, থোড়ি ফুরসত ভি মেরি যা কাবি বাহু কা দিজিয়ে, আজ কি রাত মাজা হুস্নে কা আঁখোं से लीजिए। অদ্ভুত হলেও সত্য, গানের বিটের সঙ্গে সঙ্গে ইজান চোখ ঘুরিয়ে টিভির পর্দার দিকে তাকালো। চোখে মুখে একটা নিদারুণ আকর্ষণ ফুটল তার। ছোট্ট শরীরটা মিউজিকের তালে তালে নড়ে উঠল। মাথাটা ঝুলিয়ে ঝুলিয়ে ইজান ছোট্ট হাত দুখানা নাড়তে লাগলো। আয়, অ্যাঁ, অ্যাঁ। বিরাট এক তীর্যক হাসিতে ছেয়ে গেল সাইবানের সমস্ত মুখমণ্ডল। তুই তো মেরে সেবি বাড়া কামিনা নিকলা ইয়ার। জিউ মামা, আয় নাচি। ইয়ে ইয়ে, উই উই। এক হাতে ইজানকে ধরে রেখে আরেক হাত ঘুরিয়ে ঘুরিয়ে লাফাতে লাগলো সাইবান। তার ভৈরব সব ভেঙে গিয়েছে। সামিয়া আর ইরাম দুজনই তখন সবেমাত্র কথা বলতে বলতে রুমের মাঝখানে এসে পৌঁছেছে। সামনের বিপজ্জনক দৃশ্য দেখে আঁতকে উঠল ইরাম। সামিয়ার হাত থেকে যে শপিং ব্যাগগুলো সে সাহায্য করার উদ্দেশ্যে নিজের হাতে নিয়ে নিয়েছিল, সেগুলো ঝরঝর করে পড়ে গেল মেঝেতে। উদ্দাম লাফিয়ে চলেছে সাইবান, সিটি বাজাতে বাজাতে। তার বুকে লেপ্টে থাকা ইজান তার বুকে লেপ্টে থাকা ইজান এক হাত আঁকড়ে ধরে দন্তহীন মারি দেখিয়ে হাসতে হাসতে অতি উৎসাহ নিয়ে টিভির পর্দায় তাকিয়ে আছে। আলাদিন! ইরাম শঙ্কায় ছুটে যেতে নিল, কিন্তু পিছন থেকে সামিয়া তার একটা হাত আঁকড়ে ধরে ফেললেন। আটকাস না, বন্ডিং হতে দে। দ্বিধায় থেমে গেল ইরাম। বিচলিত দৃষ্টিতে সামিয়ার দিকে ফিরে তাকালো।
মুচকি হেসে তিনি আশ্বাস দিলেন, চিন্তা করিস না, আমার সাইবান অতটাও কেয়ারলেস না। যেন সামিয়ার উক্তিকে কটূক্তি করতেই তৎক্ষণাৎ সাইবানের ভয়ঙ্কর রকমের আর্তনাদ ভেসে এলো। হেগে দিয়েছে। ফারাক্কাবাদ খুলে হেগে বাসিয়ে দিয়েছে পুতলাটা, ইয়াক। ঝট করে মাথা ঘুরিয়ে ইরাম এবং সামিয়া দুজনেই দেখলেন ইজানকে জড়ানো কাঁথাটা ভিজে আছে। সাইবানের খোলা বুকের উপর জ্বলজ্বল করছে বাদামি বর্ণের তরল মানব শিশু বর্জ্য। টলে উঠল সাইবান। ইরাম আর থামতে পারল না। দৌড়ে গিয়ে কাঁথা সমেত ইজানকে নিজের কুলে তুলে নিল। কিন্তু ততক্ষণে কাজ যা হওয়ার হয়ে গিয়েছে। সাইবান টিভি কেবিনেট আঁকড়ে ধরল নিজের পতন ঠেকাতে। চেহারাটা বিকৃত হয়ে গেল তার ঘৃণায়। ওয়াক ওয়াক। সরি সরি, একটু আগেই দুধ খাইয়েছি তো। হাতের কাছে কিছু না পেয়ে নিজের গলার ওড়নাটা দিয়েই সাইবানের বুক মুছতে লাগলো ইরাম। কাপড়টা টেনে নিয়ে নিজের শরীর ঘেঁষতে ঘষতে লাল টকটকে বানিয়ে সাইবান খেকিয়ে উঠল। পুতলার ঘরের পুতলা, ফরজ নফল ওয়াজিব সব গোসল দিতে হবে আমাকে। দেখিস তুই, আর যদি তোকে কুলে। ওয়াক ওয়াক। সবকিছু ফেলে মুখ চেপে ধরে ছুটতে ছুটতে সাইবান দোতলায় উঠে গেল। সেখানে করিডোরে বেসিন আছে। দূর থেকেও তার বমি করার শব্দ ভেসে আসতে লাগলো স্পষ্ট। ঝড় একটু শান্ত হতেই সামিয়ার অট্টহাসির শব্দ ভেসে এলো। আমার নাতি একদম বাপের উপরে গিয়েছে। জানিস, সাইবানের বাবা যখন ওকে প্রথম কুলে তুলল, হিসু করে লোকটার জামা কাপড় ভাসিয়ে দিয়েছিল। লোকটার মুখে ঢুকে গিয়েছিল। হায় খুদা! এরপর 10 দিন সাইবানকে কুলে নেয়নি আর। ইরাম এত কিছুর মাঝে হাসবে নাকি আফসোস করবে বুঝতে পারল না। কিন্তু বুকের ভেতর ভর করা উষ্ণতাটা তাকে বুঝিয়ে দিল বহুদিন বাদে সে একটুখানি সুখ সুখ অনুভূতি টের পাচ্ছে। পরদিন সকালে ইরামের ঘুম ভাঙল মৃদু গোলযোগের কারণে। বিছানায় শটান হয়ে বসল সে। ঘড়ির দিকে তাকালো। সকাল 9:30 বাজে। এই যেন গতকাল রাতে অনেকবার জেগে উঠেছে। তার যত্ন নিতে নিতে ভোরের দিকে ঘুমানোর সুযোগ পেয়েছে ইরাম, যার কারণে এতটা দেরি হয়ে গিয়েছে। বাইরে থেকে উত্তেজিত কণ্ঠস্বর ভেসে আসছে, অচেনা। ইরাম বসে থাকতে পারল না। ঘুমন্ত ছেলের দুপাশে দুটি কোলবালিশ দিয়ে সুরক্ষিত করে নেমে পড়ল। মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুঁচকে যাওয়া আঁচল ঠিকঠাক করে সে বাইরে বেরোলো। দুহাতে চুলে আঙ্গুল চালিয়ে খোঁপা বাঁধতে বাঁধতে যখন সে হলঘরে এসে পৌঁছালো, তখন দৃশ্যটি চোখে পড়ল। জর্জেটের শাড়ি পরনে এক সুদর্শনা রমণী দণ্ডায়মান। স্ট্রেট সিল্কি চুলগুলো পিঠ ভাসিয়ে নেমে গিয়েছে কোমরের নিচ অব্দি। চেহারায় একই সাথে মায়া এবং কঠোরতা। হাতে রেশমি চুড়ি। খানিকটা নতুন বউ ধরনের প্রভাব আছে ভেতরে। সামিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে সে। মম, তুমি সাইকে এভাবে জোর করতে পারো না। তুমি জানো না ও কোন লেভেলের সাইকো? তুমি একবার ফেক মুক্তা কিনে স্ক্যামড হয়ে গিয়েছিলে বলে ওই দিনই সোজা কক্সবাজারে গিয়ে মুক্তা ব্যবসায়ীদের সাথে সাগরে গিয়ে নিচ থেকে ঝিনুক আহরণ দেখে বেছে বেছে আসল মুক্তা নিয়েই ফিরেছিল। মনে নেই তোমার? টানা 7টা দিন ওর কোনো হদিসই পাইনি আমরা। আর তুমি এই ছেলের সামনে উচ্চারণ করো বিয়ের কথা। ও তো সেটা করবেই। চিৎকার করিস না সারিকা। এটা ভদ্রলোকের বাড়ি আর একটা ছোট বাচ্চা ঘরে আছে। বাচ্চা সারিকা, প্লিজ শান্ত হও। সারিকাকে থামাতে এতক্ষণে একপাশে দাঁড়ালো দীর্ঘদেহী পুরুষটি এগিয়ে এলো। ধূসর বর্ণের স্যুট পরনে, চোখে মুখে গাম্ভীর্য এবং নমনীয়তা, উজ্জ্বল দৃষ্টি। সারিকার কাঁধে হাত রাখল সে। এই পুরুষটিকে না চিনলেও রমণীকে চিনতে বেগ পোহাতে হলো না ইরামের। সাইবানের একমাত্র বড় বোন, সারিকা বিনতে আহমদ। ইরামের যতদূর মনে পড়ে, একে অপরের সাথে 2 কি 3 বছরের ব্যবধান তাদের। যতদূর শুনেছে গত বছর সারিকার বিয়ে হয়ে গিয়েছে। তাহলে পুরুষটি হয়তো তার স্বামী। ইরাম খানিকটা ইতস্ত করল, কিন্তু ততক্ষণে সামিয়া তাকে দেখে ফেলেছে। তাই পালিয়ে না গিয়ে ইরাম ভেতরে ঢুকলো। মোলায়েম গলায় বলল, কেমন আছো সারিকা? বহুদিন বাদে তোমায় দেখলাম। সারিকা শটান হয়ে ঘুরে দাঁড়ালো। ইরামকে দেখেই তার চোখ মুখ বিড়িতৃষ্ণায় ছেয়ে গেল। কাঁধ থেকে পুরুষটির হাত ঝটকা দিয়ে সরিয়ে এসে হনহন করে হেঁটে এসে ইরামের মুখোমুখি দাঁড়ালো। ফালতু পেঁচাল বাদ দাও ইরাম আপু। তোমার লজ্জা করে না নিজের হাঁটুর বয়সী একটা ছেলের ঘাড়ে চেপে বসতে? হোয়ার ইজ ইউর সেলফ রেসপেক্ট? ইরাম বাকরুদ্ধ হয়ে গেল। সারিকা মেয়েটা খারাপ না। ছোটবেলায় যতটুকু দেখা, সাক্ষাৎ আর কথাবার্তা হয়েছে, কখনোই তাকে এইভাবে অপমান করে কথা বলেনি। অথচ আজ বলছে। ইরাম সারিকাকে দোষ দিতে পারল না। সমাজের মানুষ মাত্রই তার এবং সাইবানের বিয়েটাকে কঠোর দৃষ্টিতে দেখবে সেটা সে জানে। সারিকা, বিহেভ ইউরসেলফ। মানুষের সঙ্গে এমন ব্যবহার করা শিখিয়েছি আমি তোদের? যা ঘরে যা। তোর মাথা গরম আছে। আমরা এ বিষয়ে পরে কথা বলবো। তপ্ত দৃষ্টিতে একবার সামিয়াকে দেখে
গটগট করে হেঁটে সারিকা অন্দরমহলে আড়াল হয়ে গেল। পিনপতের নীরবতা ভর করল সমস্ত ঘরে। সামিয়া একটি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসলেন। এক হাতে কপাল ঠেকিয়ে রইলেন। ইরাম ভীষণ অস্বস্তি বোধ করল। বুঝতে পারল না সে চলে যাবে কিনা। তবে সিদ্ধান্ত নেওয়ার আগেই সুদীর্ঘ পুরুষটি এগুলো তার দিকে। থেমে বলল, দুঃখিত মিস, আপনি কিছু মনে করবেন না। আসলে সাইবানের বিয়ের কথা জানার পর থেকেই সারিকা একটু রেগে আছে। ভাইকে নিয়ে একটু বেশিই চিন্তিত। ওর হয়তো আপনাকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না, আমি কিছু মনে করিনি। ওর মনের অবস্থা আমি বুঝতে পারছি। মুখ তুলে পুরুষটির স্নিগ্ধ মুখের দিকে তাকায় ইরাম। আপনি আমার জামাই, সামিয়া বলে দিলেন। পুরুষটি এবার নিজের ডান হাত এগিয়ে দিয়ে স্মিত হাসি দিয়ে জানান, মিসির, মিসির ইকবাল, ইউ ক্যান কল মি জাস্ট ভাইয়া। এরম না চাইতেও খানিকটা হেসে ফেলল। মিসির, লাইক হুমায়ুন আহমেদের মিসির আলী। হা হা, সবাই বলে। আমার মা ভীষণ হুমায়ুন ভক্ত। মিসির তার এতই মনে ধরেছে যে ছেলের নামটাই রেখে দিয়েছেন চরিত্রের নামে। ইরাম মিসিরের হাতটা ধরল, করমর্দন করে বলল, ইরাম কিবরিয়া, ইউ ক্যান কল মি জাস্ট ইরাম, মিসির ভাইয়া। মাথা তুলে সম্মতি জানিয়ে নিজের হাতটা সরিয়ে নিল মিসির। সামিয়ার দিকে ফিরল। মম, আমি তাহলে আসছি। ফার্মে একটা প্রজেক্টের কাজ আছে। সারিকাকে পৌঁছে দিতে এসেছিলাম। সে কি, তুমি আজ থাকবে না? কালই তো বিয়ে। কাল সকাল সকাল চলে আসবো। তাহলে তো হবে না বাবা। এত সব কাজ করবে কে? আমার বয়স হয়েছে, তোমাকেও তো সামলাতে হবে। মিসির খানিকটা ভেবে বলল, আচ্ছা মম, আমি আজ রাতে চলে আসবো। ঠিক আছে, তবে একেবারে শুকনো মুখে আমি বের হতে দেব না। সরি, নাস্তা করে যাও। না না, আমরা খেয়েই বেরিয়েছি। তাছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে। তবে আপনি চাইলে এক কাপ চা দিতে পারেন। সুগন্ধাকে একটু বাজারের দিকে পাঠিয়েছি করিমের সাথে। তুমি বসো, আমি এক্ষুনি করে দিচ্ছি। এবার এরাম এগিয়ে এলো। না খালামণি, তুমি বসো ওনার সাথে। এমনিতেও কয়েকদিন ধরে খুব কষ্ট করছো। আজ একটু ছুটি পেয়েছ। আমি চা করে আনছি তোমাদের দুজনের জন্য। পারবি? আচ্ছা যা। লক্ষ্মী মেয়ে আমার। এর মধ্যেই বাড়ির বউয়ের দায়িত্ব বুঝে নিচ্ছে। মৃদু হেসে ইরাম কিচেনের দিকে চলে গেল। সুগন্ধা যখন তাকে নাস্তা দিত তখন হাতে হাতে টুকটাক সাহায্য করে সে জেনে গিয়েছে কোথায় কি আছে। তাই চা পাতি, চিনি, দুধ ইত্যাদি খুঁজে পেতে সমস্যা হলো না। চুলায় কেতলি বসিয়ে তাতে দুধ দিয়ে প্রথমে ভালো করে ফুটিয়ে নিল সে। খানিকটা চিনি দিয়ে তাতে চা পাতা ছেড়ে দিতেই ধীরে ধীরে ধবধবে সাদা তরল দারুণ বাদামি রং ধারণ করলো। দুটো কাপ ট্রেতে রেখে সঙ্গে কিছু কুকিজ প্লেটে সাজিয়ে নিল। ইরামের ঘরের কাজকর্ম করতে বেশ ভালোই লাগে। চা প্রায় হয়ে আসলে সে আঁচটা খানিকটা কমিয়ে ভালো মতো ফুটে চা মজাদার হতে দিয়ে দাঁড়িয়ে থাকলো। ঠিক তখনই নিজের পেছনে অদ্ভুত একটা উষ্ণতার উপস্থিতি টের পেল। কিছু বুঝে ওঠার আগেই শক্ত পুরুষালী বুকের সঙ্গে ধাক্কা লাগলো তার পিঠের। সঙ্গে সঙ্গে দুইটি শক্তিশালী বাহু ঠিক তার দুই পাশের সামনের কাউন্টারের উপর এসে বসলো। চিনতেও একটু বেগ পেতে হলো না ইরামকে। ঠিক পিছনে দাঁড়িয়ে আছে আলাদিন। আলাদিন, কি সমস্যা? এমন অভদ্র আচরণ করছো কেন? খানিকটা জাজ নিয়ে শুধালো ইরাম। ছেলেটা এভাবে হঠাৎ হঠাৎ তাকে ভড়কে দেয় কেন? এমন অপ্রস্তুত অবস্থায় ফেলার কোনো মানে হয়? ঘাড়ের উপর সাইবানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যেতেই ইরাম খানিক ঝটকা দিল। প্লিজ, আমার এসব পছন্দ না। আমি মজার মুডে নেই। দূরে যাও আলাদিন। অথচ এক চুলও নড়ল না সাইবান, বরং আরো কাছে সরে এলো। ইরামকে রীতিমতো কাউন্টারের সঙ্গে লেপটে যেতে হলো। মুখ নিচে নামিয়ে ইরামের কানে ফিসফিস করে উঠল সাইবান। বলেছিলাম না, পরপুরুষ আপনার জন্য নিষিদ্ধ। কি উল্টাপাল্টা কথা বলছো? কিসের পরপুরুষ? চা বানাচ্ছেন কার জন্য? থমকে গেল ইরাম। চুলায় টকবক করে ফুটতে থাকা চায়ের দিকে প্রসারিত দৃষ্টিতে চেয়ে রইল। সাইবান তার কাঁধে থুতনি ঠেকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, চা বানানো হয়, আবার হ্যান্ডশেকও করা হয়। নাইস। অরণ্য, অরণ্য, প্লিজ একবার আমার কথাটা শুনুন। ইরামের আকুতি মিনতিতে কোনো কাজই হলো না। অরণ্য তার হাতটা ধরে টানতে টানতে বেডরুমের ভেতর নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিল। যে কবজিটা অরণ্য ধরেছে সেটাই লাল দাগ পড়ে গিয়েছে। ভীষণ ব্যথায় টনটন করছে। অরণ্য ঠাস করে দরজাটা আটকে দিল। অতঃপর ইরামের দিকে ফিরল। লোকটার চোখে মুখে উপচে পড়া ক্রোধ। ফুঁসতে ফুঁসতে বিছানার কাছে এসে ইরামের শরীরের উপর ঝুঁকে পড়ল সে। তুই ওই বাঞ্চুতটাকে ঘরের ভেতর ঢুকতে দিয়েছিস কোন সাহসে? কি সম্পর্ক তোর ওই কুত্তার বাচ্চার সাথে? কেঁপে কেঁপে উঠল ইরাম। হাহাকার করে উঠল। প্লিজ, উনি শুধু আমার অর্ডার ডেলিভারি করতে এসেছিল। অর্ডার ডেলিভারি করতে ঘরের ভেতর ঢোকাতে হয়? বলছিল একটু পানি থাকলে দিতে। এত গরম বাইরে,
তাই ভেতরে বসিয়ে শুধু পানি দিয়েছিলাম আমি। শুধু পানি খাইয়েছিস নাকি নিজেকেও? অরণ্য! ঠাস করে ইরামের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল অরণ্য। সেই থাপ্পড়ে এতটাই জোর পড়ল যে দাঁতে লেগে ইরামের ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। মুখের ভেতর নুনতা স্বাদ পেল সে, অথচ একটুখানিও দম ফেলার সুযোগটুকুও পেল না। অরণ্য তার থুতনি চেপে ধরে জোরপূর্বক তার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এ কোনো ভালোবাসা বিনিময় নয়, স্রেফ ক্ষুধার্ত এক পশুর আক্রমণ। ঝটকা দিয়ে উঠল ইরাম, ঠেলে অরণ্যকে দূরে সরাতে চাইলেও পারল না। তার হাত দুটো বিছানার সঙ্গে শক্তভাবে চেপে ধরে রাখলো অরণ্য। তুমি শুধু আমার ইরাম, তোমার শরীর মন আত্মা সবকিছুর উপর শুধু আমার অরণ্য মির্জা সওদাগরের অধিকার। কোনো বাঙ্গির পোলা তোমার দিকে চোখ তুলে তাকালে আমি ওকে জ্যান্ত কবর দিয়ে রাখবো। শুনে নাও তুমি, তুমি আমার, আমার এবং শুধুই আমার। বুঝেছ? এই বুঝেছিস বান্দি, বল। ইরাম দাঁতে ঠোঁট কামড়ে ধরে রাখলো। বলবে না সে, কিছুতেই বলবে না। তাতে অরণ্য দ্বিগুণ ক্ষেপে তার পরনের শাড়ি টেনে ধরলো, আঁচল টেনে সরিয়ে ফেললো। ইরাম কাপড়টা আঁকড়ে ধরলো। অরণ্য, প্লিজ বিশ্বাস করুন, আমার অন্য কারোর সাথে কোনো প্রকার সম্পর্ক নেই। ওই লোকটাও কোনো দোষ নেই। আপনি এমন করবেন না। আপনি মাথা ঠান্ডা করুন। এই চুপ। মাথা আমার ঠান্ডা হবে শুধু তোকে পেলে, বুঝেছিস? শাড়ি পরবি তুই, অন্য পুরুষকে নিজের দেহ দেখিয়ে বেড়াবি। ইরাম, কতবার তোকে বলেছি আমি যে। ঠিক নিজের কোমরে ধারালো কিছু তীক্ষ্ণ ঘায়ে চিৎকার করে উঠল ইরাম। অরণ্য নাইট স্ট্যান্ড থেকে একটা রেজার ব্লেড তুলে ইরামের কোমরে বসিয়ে দিয়েছে। বিন্দু বিন্দু রক্তে বিছানার সাদা চাদর লালচে হয়ে উঠল মুহূর্তেই। অরণ্য থামল না, হাত বাড়িয়ে ড্রয়ার খুলে একটা হ্যান্ডকাপ বের করলো। ছটফট করতে থাকা ইরামের দুটো কবজি সে বেডপোস্টের সাথে বেঁধে ফেললো। শাড়িটা সম্পূর্ণ খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। ইরামের গলা ভেঙে গিয়েছে আকুতি জানাতে জানাতে। প্লিজ অরণ্য, এখন না, আমার খুব কষ্ট হচ্ছে। দোহাই লাগে আপনার অরণ্য। আমি তোর স্বামী। আমার যখন মনে চাই তোকে নিজের ইচ্ছে মতো ভোগ করতে পারি। তুই নিজেই কাবিননামায় স্বাক্ষর করে সেই সার্টিফিকেট আমায় দিয়ে দিয়েছিস। তাই এখন একদম চুপ থাকবে। নিজের শার্ট খুলে ঝুঁকে এলো অরণ্য। অসম্ভব সুন্দর এবং শারীরিক গঠনের অধিকারী নিজ স্বামীকে ইরামের তখন মনে হলো সাক্ষাৎ কোনো পিশাচ। তার গাল চেপে ধরে হঠাৎ আদুরে গলায় অরণ্য বলল, এবারের মতো তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু দ্বিতীয়বার কোনো পরপুরুষের সাথে যদি তোমায় দেখিব, তাহলে ওটাকে খুন করব। এরপর তোকে, সবশেষে নিজেকে। বুঝেছ? হাউ মাচ আই লাভ ইউ, মাই ওয়ার্ল্ড। অরণ্য নিজের কাজ আরম্ভ করলো, অথচ ইরামের শরীর একটু সায় দিল না। চোখ বুজে ফেলল সে। ফুটে ফুটে নীরব অস্ত্র বালিশে পড়ে যেন জানতে চাইল এ কেমন ভালোবাসা। বর্তমান সাইবান দ্বিতীয় কিছু বলার সুযোগ পেল না। এর আগেই হঠাৎ করে ইরাম পিছনে ঘুরে একটা জোরালো ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল। ধাক্কাটায় অদ্ভুত জোর পড়ল, যার দরুন সাইবান সোজা বিপরীত দিকের কাউন্টারে গিয়ে আছড়ে পড়ল। কোনো মতে দুহাতে নিজের ভারসাম্য রক্ষা করে প্রসারিত দৃষ্টিতে চেয়ে দেখল সে ইরামকে। ডোন্ট ইউ ডেয়ার টাচ মি। শান্ত নির্মল স্নিগ্ধ ইরাম সেকেন্ডের ব্যবধানে ধারণ করেছে রুদ্রমূর্তি। তার চোখ বেয়ে যেন আগুন ঝরছে। ফেলফেল করে চেয়ে রইল সাইবান। কিছুতেই বুঝতে পারল না এই রমণীর সঙ্গে কি হচ্ছে। ইরামের কণ্ঠস্বর অবধি বদলে গিয়েছে, তাতে দৃঢ়তা এবং ক্রোধ। কি ভাবো কি নিজেদের তোমরা ছেলেরা? স্ত্রী কি তোমাদের ব্যক্তিগত প্রপার্টি? হ্যাঁ, প্রপার্টি টু গার্ড, টু পসেস। নিজেরা হাজারটা মেয়ের দিকে চোখ দিলে সমস্যা নেই, কিন্তু স্ত্রীর সামান্য হাত ধরলে, মুচকি হাসলে সব সমস্যা। কি বলতে চাও তুমি? তোমার দুলাভাইয়ের সাথে আমার পরকীয়ার সম্পর্ক? ইরাম আপু। শেষ বাক্যের পর আর চুপ থাকতে পারল না সাইবান। পাল্টা গর্জে উঠল সেও। মুখ সামলে কথা বলুন আপনি। খবরদার ওই শব্দটা যদি আর একবার মুখে এনেছেন। তবে কি করবে তুমি? বিছানায় টেনে নিয়ে যাবে? মারবে? জোর করে ভোগ করে বুঝিয়ে দেবে আমি শুধু তোমারই সম্পত্তি? শাট দ্য ফাক আপ রাইট নাও। সাইবানও রেগে গিয়েছে। ইরামের এমন প্রতিক্রিয়ায় তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। নিজেকে কেমন অপরাধী লাগছে। প্রপার্টি, দখলবাজ ছেলে। ইরাম তাই ভাবে তাকে। হ্যাঁ, তাই তো। ইরাম কবেই বা তাকে প্রাধান্য দিয়েছে, কবেই বা তাকে নিয়ে একটু ভেবেছে। রাগের মাঝেও এক সূক্ষ্ম পরিহাসের হাসি ফুটল তার ঠোঁট জুড়ে। মাথার চুলে অতি হতাশাই আঙ্গুল চালালো সে। জোর জবরদস্তি আর অধিকারবোধের মাঝে একটা পার্থক্য আছে আপু। আপনি দুটোকে গুলিয়ে ফেলছেন। এরা আগের তুলনায় খানিকটা শান্ত হলেও তার ক্রোধ সম্পূর্ণ উবে গেল না। দৃপ্ত কণ্ঠে সে অভিযোগ করল, তোমরা এই জেনারেশন ভুলে গিয়েছো জবরদস্তি ইজ নট রোমান্টিক এট অল। স্ত্রীর উপর জোর খাটিয়ে নিজেকে আলফা মেল প্রমাণ করতে চাও, কন্ট্রোলিং করে দাপট দেখাতে চাও। ফ্যান্টাসি জগৎ থেকে বের হয়ে আসো। বাস্তব জগৎ আর কল্পনার জগতের মাঝে ফারাক আকাশ পাতালের। একটা মেয়ের ওয়াদে যুক্ত হওয়ার
অর্থ এই না যে সে নিজেকে গোটা অস্তিত্ব তোমার নামে দলিল করে দিয়েছে। আপনি আমাকে শুরু থেকে তাই ভেবে এসেছেন, তাই না ইরাম আপু? আপনি আমাকে আপনার দেখা আর ৫টা-১০টা ছেলের থেকে আলাদা কিছু কোনোদিন ভাবতেই পারেননি। সাইবানের কথায় হঠাৎ করে থমকে গেল ইরাম। এতক্ষণে যেন তার হুঁশ ফিরল। একটা ঘোরের মধ্যে ছিল যেন। হুট করে বাস্তবে চলে এসেছে। সামনে সাইবান দাঁড়িয়ে আছে। ছেলেটার চেহারা উৎফুল্ল। ঠোঁটে সবসময়ের মতোই দুষ্টুমির হাসি। অথচ তার চোখে উদ্ভাসিত অভুক্ত বিষাদটুকু ইরাম ঠিকই টের পেল। সাইবান সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চুলে আরেক দফায় হাত বুলিয়ে বলে বসল, "ইউ নো হোয়াট আপু? ইউ ডিজার্ভ ইট। ইউ ডিজার্ভ টু বি অ্যালোন। ইউ ডিজার্ভ এভরিথিং ইউ আর গোয়িং থ্রু।" ইরামের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা একটি স্রোত খেলে গেল। কোনো জবাব দিতে পারল না। সাইবান উল্টো ঘুরে হনহন করে কিচেনের বাইরে বেরিয়ে গেল। যাওয়ার আগে হাতের ধাক্কায় ঠাস করে একপাশে রাখা থালা বাসনের বক্সটা ফেলে দিল। মেঝেতে ধপাস করে সবকিছু পড়ল। ভেঙে ছড়িয়ে ছিটিয়ে গেল চারপাশে। ভাঙা কাছের উপর প্রতিফলিত হওয়া নিজের অজস্র প্রতিবিম্বর দিকে একদৃষ্টিতে চেয়ে রইল ইরাম। কখন সামিয়া এবং মিসির দুজনেই অত্যন্ত চিন্তিত হয়ে কিচেনে এসে তাকে ধরল, সে টেরটুকুও পেল না। সেদিন রাতের বেলা গেস্ট রুমের ভেতর আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইরাম। নিজের প্রতিবিম্বকে নিজেরই বেশ খানিকটা অচেনা লাগছে। আজ বহুদিন বাদে সে সাজগোজ করেছে। জীবনে সবসময় অন্যের খেয়াল রাখা হলেও কখনো নিজের খেয়াল রাখার সুযোগ হয়নি তার। রুগ্ন পাতলা শরীরে ঢোলা গাঢ় সবুজ চুমকি বসানো ডিজাইনের কামিজ জড়ানো। স্বামী অনেক শখ করে কিনে এনেছেন। সাইবানের বিয়েটা যেহেতু হঠাৎ করেই হচ্ছে, তিনি চান অন্তত আজ রাতে ছোট করে একটা মেহেদি অনুষ্ঠান করতে। অনুষ্ঠান বলতে খাওয়া-দাওয়ার আয়োজন। মেহেদি আর্টিস্ট বুক করা হয়েছে। এমনিতেও এসব জিনিসের প্রতি একদম মন নেই ইরামের। উপরন্তু সকালের ঘটনাটা এখনো মন থেকে বের হতে পারছে না। সাইবানের চেহারাটা স্মরণে আসলেই নিজেকে কেমন অপরাধী লাগছে তার। অরণ্যের মানদণ্ডে সাইবানকে মেপে ফেলেছে সে। তখন না বুঝলেও এখন তার খারাপ লাগছে। মনের ভেতরে একটা অশুভ চিন্তা উকি দিচ্ছে। সাইবান শেষ যে কথাটা তাকে বলে গিয়েছে সেটাও ভীষণ গায়ে লেগেছে। হাঁটুর বয়সী একটা ছেলে এইভাবে তার মুখের উপর বলে গেল, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। সবকিছু মিলিয়ে ইরাম এখন অথই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। জরিদার লালচে সোনালি পাড়ের ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে ইরাম আরেক দফে নিজের প্রতিবিম্বকে দেখল। ভিন্ন একজন মানুষ তাকিয়ে আছে তার দিকে। ইজান কুলে আসার পর থেকে সময় করে নিজের চুল আঁচড়ানোর প্রয়োজন বোধ করেনি। ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পায়নি। হয়নি নিজের শারীরিক ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ। তবুও হালকা মেকআপের প্রলেপে এবং গয়নার সাজসজ্জায় তাকে মন্দ লাগছে না। তাজা গোলাপের মালা হাতে বেঁধে এবং চুলে কুঁচে শেষমেশ নিজের সাজসজ্জায় ক্ষান্ত দিয়ে ইরাম বাইরে বেরিয়ে এলো। বাড়ির লিভিং রুমটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মরিচবাতি এবং পর্দায় ঘেরা চারপাশ। সোফা সরিয়ে মেঝেতে কার্পেট বিছিয়ে দেয়া হয়েছে। তাতে মেহেদি, মিষ্টি, ফলমূল ইত্যাদির ডালা সাজানো। মেহেদি আর্টিস্ট ইতিমধ্যে চলে এসেছে। কার্পেটে বসে এই মুহূর্তে শারিকার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। একপাশে সামিয়ার কোলে চুপটি করে বসে ইজান বড় বড় চোখ মেলে চারপাশ দেখছে। সুগন্ধা একটি ঝুনঝুনি নাড়িয়ে তার আকর্ষণ ধরে রাখতে চাচ্ছে। বাড়ির একমাত্র জামাই মিসির হলুদ একটা পাঞ্জাবি পরেছে, হাতে মোবাইল ফোন, পায়চারি করতে করতে কারোর সঙ্গে কথা বলছে। খুব সম্ভবত বিয়ের কোনো কাজ নেই। মোটামুটি সকলকে দেখতে পেলেও সাইবানকে কোথাও চোখে পড়ল না ইরামের। তার বন্ধু বান্ধবের আসার কথা ছিল, এসেছে কিনা কে জানে। আরে, কি সুন্দর লাগছে তোকে। আমি জানতাম আমার চয়েস ভালো, তবে এতটাও ভালো ভাবতেই পারিনি। সামিয়া মন্তব্য করতে চোখ ঘুরিয়ে ইরামের দিকে তাকালো সারিকা। আপাতমস্তক রমণীকে পর্যবেক্ষণ করে দৃষ্টি ফিরিয়ে নিল বৃতৃষ্ণায়। খাচ্ছে পড়ছে আমাদের টাকায়, আবার যত সব ঢং। কথাটা সারিকা মৃদু গলায় বললেও পেছন থেকে ইরাম স্পষ্ট শুনতে পেল। তবে বাইরের মানুষের সামনে তেমন কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিল। ইজানকে আদর করে এসে অতঃপর কার্পেটে পা ছড়িয়ে বসল সে। মেহেদি আর্টিস্ট তার হাতে নিজের কারুকার্য রচনা শুরু করলো তৎক্ষণাৎ। বিষয়টা খুবই বিরক্তিকর। এত দীর্ঘ সময় ধরে একটানা এভাবে বসে থাকা। ইরাম সব থেকে সংক্ষিপ্ত এবং সিম্পল ডিজাইন বেছে নেওয়ার পরেও পাক্কা ২ ঘন্টা সময় লাগলো সম্পূর্ণ শেষ হতে। বসে থাকতে থাকতে ইতিমধ্যে ইরামের পিঠ ধরে গিয়েছে। অবশ হয়ে আসছে হাত পা। মেহেদি আর্টিস্ট মেয়েটা তাকে নরম গলায় শুধালো, আপু আপনার হাজবেন্ডের নামটা? চোখ পিটপিট করলো ইরাম। হাজবেন্ডের নাম দিয়ে কি হবে? মেহেদি ডিজাইনের ভেতরে একটা জায়গায় লুকিয়ে লিখে দিব। পরে হাজবেন্ড খুঁজে বের করবে ওনার নাম কোথায় লেখা আছে। এসব আজব ট্র্যাডিশন কবে উদ্ভব হলো? ভাবা থেকে খেয়ে গেল মেহেদি আর্টিস্ট।
না মানে এটা ট্রেন্ড, সবাই করে তাই। সবাই করলেই কি আমাকেও করতে হবে? বলতে বলতে ইরামের চোখ পড়ল সারিকার দিকে। তার মেহেদি পড়া শেষ। মিশির একটা হেয়ার ড্রায়ার নিয়ে এসেছে। তার পাশে বসে হাতে ড্রায়ার চালিয়ে দ্রুত শুকিয়ে নিতে সাহায্য করছে। দৃশ্যটা মনোরম, অথচ সারিকা কেমন শকুনি দৃষ্টিতে ইরামকে দেখছে। মাথা ঝাঁকিয়ে শেষমেশ সুর পাল্টে ইরাম মেহেদি আর্টিস্টকে বলল, আচ্ছা লিখুন, কোথায় লিখবেন? জি, নামটা বলুন আপু। সারিকাকে শুনিয়ে শুনিয়ে খানিকটা অহেতুক জোর দিয়েই ইরাম বলল, লিখুন, আমার আলাদিন। বাড়ির গেটের ভেতরে ঢুকলো সাইবানের গাড়ি। পিছনে অনুসরণ করছে অনুরাগের বাইক। ভেতরে বিয়ে সম্পর্কিত একটা অনুষ্ঠান হচ্ছে। সেটা সাইবানের পোশাক আশাকে বোঝা যাবে না। সবসময়ের মতো একটা হাতছাড়া কালো রঙের টাইট ফিটিং ট্যাঙ্ক টপ আর সাদা ট্রাউজার পরনে। জিমে গিয়েছিল, সেখান থেকে অনুরাগের বাসায়। পরে সামিয়া ফোনের উপর ফোন করে একেবারে বন্ধুদের সঙ্গে নিয়ে বাড়ি আসলো। সাইবান গাড়ির দরজা খুলে বেরোলো। তার ঠোঁটে জ্বলছে সিগারেট। আজ সারাদিনে সেবন করা ৬ নাম্বারটা। গাড়ি থেকে নীরব আর অনুরাগের সঙ্গে বাইক থেকে নেমে এলো আফনান। সকলে আশেপাশে তাকালো। অল্প হলেও সাজসজ্জা সুন্দর লাগছে। মরিচবাতি ঘেরা, এখানে সেখানে হলুদাভাব এবং নীলাভাব লাইটিং ব্যবস্থা। বাড়িটা স্বর্ণের মতন জ্বলজ্বল করছে সামনে। ভেতর থেকে হালকা দাঁচের কাওয়ালি মিউজিকের আওয়াজ ভেসে আসছে, সঙ্গে কুরমা পোলার সুঘ্রাণ। সকলে বেশ উৎসাহ নিয়ে আশপাশ দেখতে লাগলো। অনুরাগ হেঁটে গিয়ে সাইবানের ঠোঁট থেকে সিগারেট কেড়ে নিয়ে মাটিতে ফেলে জুতো দিয়ে পিষে ফেললো। বিরক্ত বোধ করলো সাইবান। কি সমস্যা? আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই এখন সিগারেট ফুঁকে যাচ্ছিস? আমি সিগারেট খাবো, গাঁজা টানবো, মদ গিলবো, তোর কি সমস্যা তাতে? আর বিয়ে? তাচ্ছিল্য হাসি হাসলো সাইবান। ওইসব বিয়ে-টিয়ে হলো ভুংবাং। আমার জায়গায় থাকলে বুঝতি। তোর এত শখ হলে আমার বদলে তুই বিয়েটা করে ফেল, কেমন? ধর্ম আলাদা না হলে হয়তো ভেবে দেখতাম। অনুরাগের কথায় ভ্রুকুটি করল সাইবান। অনুরাগ সিনহা, ধর্মে সনাতনী, কিন্তু বন্ধুদের মাঝে কখনো জাতপাত, ধর্ম বিষয়ক কোনো পার্থক্য উঠে আসেনি। আফনান এবং নীরবের থেকে সাইবান অনুরাগের সঙ্গে বেশি মিশুক। আফনানরা এসেছে অনেক পরে। সেখানে অনুরাগ তার স্কুল জীবনের বন্ধু। তাই অন্য সকলের থেকে ছেলেটাকে তাকে একটু বেশিই বুঝতে পারে। কি ভেবে দেখতি? আমার হবু বউকে বিয়ে করবি সেটা? আরেকবার ভাব দেখি। সাইবান, না না সোনা, ওসব বললে হবে না। ভাব শুধু তুই একবার। আমার সামনে ভাব, এক্ষুনি ভাব। তোর মাথায় শিলপাটা ভেঙে ভাবনা গুছিয়ে দেব একদম। অনুরাগ আর সাইবানের কথোপকথনের মাঝখানে আফনান আর নীরব কাছে ঘেঁষে দাঁড়ালো। নীরব শীষ বাজিয়ে হঠাৎ জিজ্ঞেস করলো, আন্টি কোথায়? আন্টিটাকে দেখছি না যে। সাইবান ভ্রু কুঁচকে বলল, মম, মম তো বিজি। আরে না, তোর হবু বউ আন্টিটা। আফনান আর নীরব একে অপরের সাথে হাই ফাইভ করে অট্টহাসিতে হেসে উঠল। সাইবান আর অনুরাগ দুজনেই খানিকটা বিব্রত হয়ে পড়ল। অনুরাগ বলে উঠল, এই, এসব কোন ধরনের দুষ্টুমি? দুষ্টুমির একটা লিমিট থাকে। কাউকে অসম্মান করে কথা বলবি না। আপনি কবে থেকে এত সাধু হয়ে গেলেন অনুরাগ দাদা? কটাক্ষ করে খিলখিল করে হাসলো আফনান। নীরব তাল দিয়ে বলল, ওই বুড়ি আমাদের কচি বন্ধুর গলায় ঝুলে যাবে, আর আমরা বুড়িকে বুড়ি বলতে পারবো না? এই সাইবান, ডাক না আন্টিটাকে, আমরা একটু সালাম কালাম করি, দোয়া করে দিক আমাদের। আফনানের কথার ভিত্তিতে সাইবান চুপ করে রইল। তারপর আনমনে অস্বস্তি ভাবটা ঝেড়ে ফেলার চেষ্টা করলো সে। আছে হয়তো ঘরের ভেতরে কোথাও। মেয়ে মানুষের কাজকাম আমি বুঝি না। মেয়ে? আন্টি বলা। আসসালামু আলাইকুম। হঠাৎ করে বন্ধুদের কথোপকথনের মাঝে ভেসে এলো একটি স্নিগ্ধ মেয়েলি কণ্ঠস্বর। সকলে নিজেদের জায়গায় জমে গেল। সাইবান জট করে পিছনে ফিরে তাকালো। বাড়ির দরজা পেরিয়ে সিঁড়ি টপকে হেঁটে হেঁটে আসছে ইরাম। চারপাশে সাজানো মরিচবাতির আলোয় ইরামের পরনে গাঢ় সবুজ ডিজাইনের সালোয়ার কামিজ এবং হাত ভর্তি টকটকে মেহেদির কারুকার্য ক্ষণিকের জন্য সাইবান সহ তার সমস্ত গ্রুপকে বাকরুদ্ধ করে দিল। না চাইতেও সকলে চেয়ে রইল। ইরাম মুচকি হাসল। তার নাকে সজ্জিত নথটি সামান্য দুল খেল। তোমরা আলাদিনের বন্ধুরা, তাই না? আফনান আর নীরবের মুখটা হা হয়ে গেছে। শ্বাস আটকে ফেলেছে নিজেদের। অপরদিকে অনুরাগ নিষ্পলক তাকিয়ে আছে। দৃষ্টি সরাতেই পারছে না। কিসের আন্টি, কিসের কি? ফিসফিস করে বলল নীরব। তার কথায় তাল মিলিয়ে কাঁপা কাঁপা গলায় আফনান মুখে হাত চাপা দিয়ে বলে উঠল, ও ড্যাম শিট। ইরাম তাদের সামনে এসে দাঁড়ালো। অনুরাগ ততক্ষণে লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়েছে, কিন্তু বাকিরা আহাম্মকের মতো চেয়ে আছে। আমি ইরাম কিবরিয়া। তোমাদের দেখে ভালো লাগলো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আন্টি, না মানে ভাবি, ইয়া আপু, ওয়ালাইকুম আসসালাম। আফনানের জিহ্বা জড়িয়ে গেল বলতে গিয়ে। নীরব নিজের মুখ বন্ধ করে শক্ত একটি ডুব গুলে পড়ল, ইয়ে মানে আপু, না মানে ভাবি। ওরে শালা, সরি, আই মিন হেল।
লিভিং হেল মাই গুডনেস গ্রেসিয়াস। চাইলেও গুছিয়ে কথা বলতে পারল না নীরবও। মাথার চুল টেনে ধরল নিজেদের। দুজন ছেলের অপ্রস্তুত ভঙ্গি দেখে স্মিত হাসল ইরাম। তোমরা বোধহয় অনেকটা টায়ার্ড। প্লিজ ভেতরে যাও। আমি শরবতের ব্যবস্থা করছি। আর তুমি মিস্টার ভদ্র ছেলে, যাও গিয়ে বসো ভেতরে। অনুরাগের গাল রক্তিম বর্ণ ধারণ করলো যখন ইরাম তাকে ভদ্র ছেলে বলে ডাকলো। তিনজনই রোবটের মতন মাথা নেড়ে প্রায় ছুটে বাড়ির ভেতরে চলে গেল। যাওয়ার আগে একজন নির্দিষ্ট বান্দার তরফ থেকে পাওয়া ভয়ঙ্কর দানবিক দৃষ্টিটা আর খেয়াল হলো না কারোরই। সকলে চলে যেতেই একটি নিঃশ্বাস ফেলে ইরাম ঘুরে তাকালো। অবশেষে দেখলো সে সাইবানকে। তখনও একইভাবে দাঁড়িয়ে আছে। তার চোখজোড়া নিবদ্ধ, ঠিক যেই পথে আফনান, নীরব আর অনুরাগ ভেতরে ঢুকেছে সেই পথে। দৃষ্টিতে একটা তীক্ষ্ণ ধার। অশুভ। আলাদিন। নরম গলায় বলল ইরাম। সাইবান চোখ সরিয়ে তাকে দেখলো। আপাদমস্তক পর্যবেক্ষণ করলো সে ইরামকে। খুঁটিয়ে খুঁটিয়ে মাথার চুল থেকে পায়ের পাতা অবধি 1 ইঞ্চিও বাদ রাখলো না। ওই চোখের মাঝে এতটাই গভীরতা যে ইরামের মনে হলো অথৈ ডুবে যাচ্ছে সে। সাইবান কোনো রাগঢাক করছে না। জিভ গালে ঠেকিয়ে নির্লজ্জের মতো তাকিয়ে দেখে যাচ্ছে তো যাচ্ছেই। দীর্ঘ একটি প্রশ্বাস টেনে নিজেকে শান্ত রেখে ইরাম বলতে গেল, আজকে সকালের জন্য আমি। কথাটা ইরাম শেষ করতে পারল না। সাইবানের উপর পাশ থেকে পশুর মতো কিছু একটা ঝাঁপিয়ে পড়ল। ইরামের দিকে তাকিয়ে থাকায় মস্তিষ্ক ঝিম ধরে গিয়েছিল বেচারার। বিপদের আঁচটুকু টের পায়নি। এত ক্ষিপ্রতায় ঘটনাটা ঘটল যে তাল রাখতে বেগ পোহাতে হলো ইরামের। সে শুধু দেখল সাইবান মাটিতে আছড়ে পড়ছে। তার বুকের উপর চড়ে বসে ক্রমাগত মুখে ঘুষি হাঁকিয়ে যাচ্ছে একটা বছর 15-16 কিশোর ছেলে। স্কাউন্ড্রেল, বাস্টার্ড, আমার বোনকে বিয়ে করবি তুই? আমার বড় আপুকে? শালা লুচ্চা 420, বেয়াদবের বাচ্চা। চোখ তুলে দেখ তুই শুধু। আমার আপুকে ফাঁসিয়ে বিয়ে করা তোর পিছন দিয়ে বের করে দেব আমি। ইহান। আঁতকে উঠল ইরাম। হতবিহ্বল হয়ে দেখল তার আপন ছোট ভাই কিভাবে বিনা বিরামে সাইবানের শরীরে একের পর এক ঘুষি হাঁকিয়ে যাচ্ছে তীব্র আক্রোশে। ইরামের বাবা রইজুল কিবরিয়া মারা যান যখন ইরামের বয়স 17। মৃত্যুটা ছিল অনাকাঙ্ক্ষিত। ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, নিয়ন্ত্রণহীন বাস এসে সোজা তাকে পিষে চলে গিয়েছে। এই দেশে নিয়মকানুন মেনে চলা মানুষেরও জীবনের কোনো মূল্য নেই। বাবার চলে যাওয়ার পর থেকে সুখে ইরামের মা মানসিক ভারসাম্য হারিয়ে বসেন। তিনি জীবিত ছিলেন ঠিকই, কিন্তু মস্তিষ্ক প্রাপ্তবয়স্কদের মতো কাজ করা বন্ধ করে দিয়েছিল। ইরাম বাড়ির বড় মেয়ে। তার ছোট ছোট 2 ভাই, রাহাত আর ইহান। রাহাত তাও যা একটু বড় ছিল, ইহান একেবারেই কুলের শিশু। মুহূর্তেই গোটা পরিবারের দায়িত্ব এসে পড়ে কিশোরী ইরামের উপর। 2 ভাই, তাদের পড়ালেখা, মায়ের দেখভাল, চিকিৎসার খরচ, সাংসারিক ব্যয়, নিজের পড়ালেখা, জীবনযাপন সবকিছু। যেখানে প্রাপ্তবয়স্করাও এত কঠিন দায়িত্বে হিমশিম খায়, সেখানে ইরাম লড়ে গিয়েছে বছরের পর বছর ধরে। মায়ের চিকিৎসা জারি রেখেছে, ছোট 2 ভাইকে পড়ালেখা শিখিয়ে মানুষ করেছে। তার নিজের দিকটা কোনোদিন দেখা হয়নি। বছরে নিজের জন্য একটা পোশাক নেয়া হতো কি হতো না, কিন্তু ভাইদের কমতিতে রাখেনি সে কোনোদিন। সকালে নিজের পড়াশোনা, বিকালে কোচিং সেন্টারে পড়ানো, সন্ধ্যা থেকে রাত অবধি টিউশনি। নিজের জন্য কোনো সময় তার রাখা হয়নি কখনো। ভাইদের জীবনে সে কোনো বড় বোন ছিল না, ছিল মায়ের ভূমিকায়। নিজের পরিবারটাকে চালাতে খাটতে খাটতে কখন যে বয়সটা 30 ছুঁয়ে গিয়েছিল সে টেরও পায়নি। এরপরই তার জীবনে এলো অরণ্য। যে অরণ্য তাকে একটা সময় কখনো না পাওয়া সুখের স্বপ্ন দেখিয়েছিল। সেই অরণ্যই অতি যত্ন নিয়ে তার সবটুকু সুখ ধ্বংস করে দিয়ে গেল। সাইবানদের বাড়ির লিভিং রুমে জটলা পাকিয়েছে সকলে। সাইবান সোফায় বসে আছে। সামিয়া ছেলের পাশে বসেই তার গালে আইসপ্যাক চেপে রেখেছেন। ছেলেটার চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। ধারালো নজরে সে দেখছে খানিকটা দূরে দাঁড়ানো ইহানকে। কিশোর ছেলেটাও কম যায় না। ব্রু কুঁচকে অন্তত ঘৃণা নিয়ে দেখে যাচ্ছে সাইবানকে। বাকিরা সকলে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ানো। অস্বস্তিকর নীরবতা ভেঙে প্রথম খেকিয়ে উঠল সারিকা। গ্রেট, জাস্ট গ্রেট। এখন ডিম থেকে সদ্য ফুটে একটা টিনেজ ছেলে এসে আমাদের বাড়িতে গুন্ডাগিরি করে যাবে। খুব ভালো। সারিকা, প্লিজ রিড দ্য রুম। মিসেস শীতল গলায় স্ত্রীকে সতর্ক করল। তবে হঠাৎ করে মুখ খুলল ইরাম। না, সারিকা ঠিক বলেছে। বাড়ি এসে গুন্ডাগিরি করা মানার মতো বিষয় না। ইরামের স্নিগ্ধ রূপ বদলে গিয়েছে। তাতে ভর করেছে কঠোরতা এবং দৃঢ়তা। নিজের ভাই ইহানের দিকে তাকালো সে। এই ধরনের অসভ্য আচরণ তোকে কে শিখিয়েছে ইহান? ইস, ওরা তোমাকে জবরদস্তি করতে পারে, আর আমি প্রতিবাদ করতে এলেই দোষ। মিথিলা ভাবি, রাহাত ভাইয়া, কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি যে তুমি আমাদের বাড়িতে গিয়েছিলে। আমি বুঝতেও পারিনি রাস্তার ওপারের বাড়িতেই তোমার বাস।
আজ কিনা দুঃসাহস দেখিয়ে এই মহিলা যায় আমাদের বাড়িতে তোমার বিয়ের দাওয়াত দিতে। সিরিয়াসলি? সামিয়ার দিকে আঙ্গুল তুলে গর্জে উঠল ইহান। বয়সে ছোট হলেও গায়ে গতরে অনেকখানি লম্বা সে। ফিনফিনে পাতলা শরীরে ঢোলা শার্ট আর ট্রাউজার। ইরামের ব্রু কুঁচকে এলো ক্রুদে। হাতের মুঠো শক্ত করে ফেলল সে নিজেকে নিয়ন্ত্রণে। এই মহিলা আবার কি? থাপড়ে তোর দাঁত ফেলে দেব বেয়াদব। খালামণি হই আমাদের। খালামণি হবে তোমার। আমাদের তো সৎ খালা। ইরাম নিজের হাতটা সহসে উছিয়ে ধরল, যেন উদ্দেশ্য ইহানকে চড় দেয়া। তবে শেষ মুহূর্তে সে নিজেকে আটকে ফেলল। ইরাম নিজেকে আটকালেও আর চুপ বসে থাকলো না সাইবান। শটান হয়ে উঠে পড়ল সোফা থেকে। সামিয়া শান্ত হওয়ার ইশারা সম্পূর্ণ উপেক্ষা করে আইস প্যাক মেঝেতে ছুঁড়ে ফেলে এগুলো। তাকে দেখতে শিকারীর মতন লাগছে। ইহানের মুখোমুখি দাঁড়ালো সে। কি বললি তুই পুংটা? আরেকবার বলতো। সাইবান হঠাৎ করে এমন বিপজ্জনক রুদ্রমূর্তি ধারণ করে ইহান একটু হলেও ভরকালো, তবে মাথা নত করল না। সৎ। শেষও করতে পারল না ইহান। সাইবানের হাত এগুলো বিদ্যুতের গতিতে। ছেলেটার কলার পাকড়াও করে এক ঝটকে রীতিমতো শূন্য তুলে ফেলল। ইহান সাইবানের হাতে ঝুলতে থাকলো। তার মেঝে থেকে ইঞ্চি কয়েক উপরে, যেন পুতুল মাত্র। গর্জে উঠল সাইবান। কনভিন্স মি। কেন আমার এখনই তোকে কেটে কুচি কুচি করে ড্রেনে ভাসিয়ে দেওয়া উচিত না? তোর জিভ দিয়ে আগুন ঝরে, তাই না? ওই জিভ আমি আলাদিন। মাঝখানে হস্তক্ষেপ করল ইরাম। সাইবানের বুকে এক হাত ঠেকিয়ে অন্য হাতে ছটফট করে থাকা ছোট ভাইকে ছাড়িয়ে নিল। কয়েক কদম পিছিয়ে গিয়ে কাশতে কাশতে দীর্ঘ প্রশ্বাস টানল ইহান। হিংস্র চোখে চেয়ে রইল সাইবানের দিকে। মুখটা টকটকে লাল হয়ে গিয়েছে বেচারার। সাইবানকে জোরপূর্বক ঠেলে পিছিয়ে নিয়ে গিয়ে ইরাম দুজনের মাঝখান বরাবর দাঁড়ালো। তাকালো ইহানের দিকে। ইহান, আমার মেজাজ খারাপ হওয়ার আগে স্পষ্ট শুনে রাখ, আমাকে কেউ জোর করছে না। আমি স্বইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আলাদিনকে বিয়ে করতে রাজি হয়েছি। তুই কিছু না জেনে না বুঝে জন্তুর মতন একটা নির্দোষ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিস। উপরন্ত মানুষটা তোর চাইতে বয়সে অনেক বড়। আলাদিনকে এক্ষুনি সরি বলবি তুই, মাপ চা। নুয়ে। লাফিয়ে উঠল ইহান। চিৎকার করে বলল, আমি এখানে এসেছি তোমার জন্য আপু, তোমাকে বাঁচাতে। আর তুমি আমাকে উল্টো ওদের কাছে মাপ চাইতে বলছো? আমি কিচ্ছু ভুল করিনি। ঠিক করছি। দরকার পড়লে আবার করব। কিসের বিয়ে কিসের কি? এ বিয়ে আমি মানি না। ওই বদমাশটাকে আমি চিনি না মনে করেছ? পুরো এলাকায় ফেমাস ওর কেচ্ছা কীর্তি। আমি এমন কারোর সাথে তোমার বিয়ে কিছুতেই হতে দেব না। না, না, না। আচ্ছা, তোমার এই অন্যায়ের প্রতিবাদ বচন কোথায় ছিল যখন তোমার বড় ভাই বোনের সব ত্যাগ তিতিক্ষা ভুলে নিজের মায়ের বাড়িতে সামান্য আশ্রয়টুকু অবধি দিতে পারেনি? কোথায় ছিল তোমার এই আগুন ঢালা তেজ যখন তোমার বোনের বিবাহিত জীবন অন্য একটা পুরুষের জন্য উচ্ছন্নে গিয়েছিল? কোথায় ছিলে তুমি? কলেজে প্রেম করছিলে, নাকি ঠুলি চুকে চেপে বসেছিলে? প্রতিবাদটা করলো সব থেকে অপ্রত্যাশিত এক নারীর পক্ষ থেকে। সারিকা। দুই হাতে মেহেদি শুকিয়ে গাঢ় কমলা রং ধারণ করেছে। কয়েক পা এগুলো সে। এই বাড়িতে এসে অহেতুক নাটক খাড়া করবে না। যদি মুরুদ থাকে তো বাড়ি গিয়ে রাহাত ভাইয়ের কলারটা টেনে ধরে তার মুখে দুটো ঘুষি দাও। আমার ভাইয়ের দিকে চোখ দিতে এলে ছোট মানুষ বলে আর খাতির করব না কিন্তু। কিছু বলতে চাইলেও এর বিপক্ষে বলার মতো আর শব্দ খুঁজে পেল না ইহান। সত্যিই তো, তার মায়ের মতো বড় বোনটার জীবনের উপর দিয়ে কালবৈশাখী বয়ে গিয়েছে। অথচ সে ভাই হয়ে কিছুই করতে পারেনি। তার বয়স, তার অক্ষমতা তাকে আটকে দিয়েছে। একটা কিশোর ছেলে চিৎকার চেঁচামেচিতে কেউ গুনায় ধরে না। নিজেকে অসহায় লাগলো তার। হাতের মুঠো শক্ত করে তাই নিচের দিকে তাকিয়ে রইল। যদি ক্ষমতা থাকতো এই মুহূর্তে ইরামকে নিয়ে সে বেরিয়ে যেত বাড়ি থেকে। কিন্তু নিয়ে সে যাবেটাই বা কোথায়? বাড়িতে তো রাহাতের বউ মিথিলার হুকুম চলে। ছোট ভাইয়ের অন্তর্দ্বন্দ্ব খেয়াল করে খানিকটা নমনীয় হলো ইরাম। এগিয়ে গিয়ে ইহানের বাহু ধরে তাকে এক কোণে টেনে নিয়ে গেল। অতঃপর ভাইকে কাছে টেনে তার কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে মৃদু গলায় বলল, আমি একদম ঠিক আছি ভাই। বিশ্বাস কর, ওরা কেউ আমার সাথে জোর করছে না। আমি যা করছি ভেবেচিন্তে করছি। খালামণির মতো ভালো মানুষ দুটো হই না। ওরা সবাই আমাকে এই বাড়িতে নিজেদের পরিবারের সদস্যের মতনই মেনে নিয়েছে। রইল বাকি আলাদিন। ওর তো নিজের জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে আমার জন্য। তবুও মানবিকতার খাতিরে ও আমায় গ্রহণ করে নিয়েছে। তুই ভুল বুঝিস না, মাথা ঠান্ডা করে বাসায় যা। আমি পরে তোর সাথে ভালো মতো কথা বলবো, প্রমিস। ইহান একটি দীর্ঘশ্বাস টেনে মাথা দুলিয়ে সায় জানালো। শরীর থেকে সব রাগ বেরিয়ে গিয়েছে শুধু বড় বোনের আদরের ছোঁয়ায়। সকলের দিকে অত্যন্ত বিতৃষ্ণার দিকে শেষ একবার তাকালো ইহান। আর ঝামেলা করলো না। চুপচাপ হনহন করে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে চলে যেতেই একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে ইরাম ঘুরে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে চেয়ে বলল, আমার ভাইয়ের কাজের জন্য আমি খুবই লজ্জিত এবং দুঃখিত।
সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেহেদী রাতটা কিছুক্ষণ পরেই আবার আগের মতো জমজমাট হয়ে উঠল মিসির এবং সাইবানের বন্ধুদের প্রচেষ্টায়। ইজান হয়ে গিয়েছে রূপের মধ্যমণি। তাকে নিয়ে কারো আগ্রহের শেষ নেই। ইরামের হাতের মেহেদি প্রায় শুকিয়ে এসেছে, তাই সুগন্ধাকে কাজে হাতে হাতে সাহায্য করল সে। ট্রেতে করে শরবত নিয়ে এসে সকলকে পরিবেশন করে দিল। আফনান, নীরব এবং অনুরাগ আরেক দফায় তাকে দেখল। বয়স শুনে যেমন চিত্র তারা মনে কল্পনা করে রেখেছিল, ইরাম তেমনটা নয়। এই কারণেই সকলে খানিক আগে অবাক হয়েছিল। এমনটা নয় যে ইরাম বেশ সুন্দরী, তার মুখবর্ণ উজ্জ্বল শ্যামলা। বয়স যে ৩০-এর কোটায় সেটাও বোঝা সম্ভব তার অভিব্যক্তিতে। যুবতী মেয়েদের ভেতরে একটা চাঞ্চল্য থাকে, সেখানে ইরামের ভেতরে রয়েছে শীতলতা, প্রশান্ত অনুভব। বয়সের সঙ্গে মানানসই তার চালচলন। ইজান কেঁদে উঠলে যেভাবে ছেলেকে সামলাচ্ছে, অপরদিকে কাজেও বেশ সাহায্য করছে, সেটা দেখলেই তার পারদর্শিতার পরিচয় পাওয়া যায়। ইরাম আর সাইবানকে হুট করে পাশাপাশি দেখলে সত্যি ভীষণ বেমানান লাগে। তবে সময়ের সাথে সাথে মনে হয় দুজনকে একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে মানিয়েছে। মূলত সেই কারণেই বন্ধুদের দল হঠাৎ করে ইরামকে দেখে বিস্মিত হয়ে গিয়েছিল। তাদের ইম্যাচিউর ডিজেক ম্যাচিউর মেয়েকে সঙ্গে জুড়ে বিষয়টা ভাবলেও কেমন অবাস্তব মনে হচ্ছে। সাইবানের মতন পাগলাটে ঘোড়ার সঙ্গে ইরামের মতন শান্তশিষ্ট প্রয়োজনে রুষ্ট নারী কিভাবে একটা সংসার সাজাবে, সেটা কল্পনা করার সাধ্যও আপাতত কারো হচ্ছে না। বন্ধুদের দল থেকে খানিকটা সময়ের জন্য নিজেকে ছড়িয়ে অনুরাগ গেল কিচেনে। তার হাতে মিষ্টি লেপ্টে গিয়েছে। কেমন ছিটছিটে লাগছে। এইবারে নারী নক্ষত্র তার চেনা। সেই ছোটবেলা থেকেই যাতায়াত। কোথাও কি আছে তার সব মুখস্থ। সিঙ্কে হাত ধুয়ে তোয়ালেতে হাত মুছে নিচ্ছিল সে। ঠিক এমন সময় পেছনে ভিন্ন এক অস্তিত্বকে টের পেল। সুঘ্রাণটা নাকে এসে ঠেকল। ওর শরীরের ঘ্রাণ তার খুব চেনা। ভুল হওয়ার কোনো সুযোগ নেই। কেমন আছেন অনুরাগ? ধীরে সুস্থে দাঁড়ালো অনুরাগ। তার সামনে দণ্ডায়মান সারিকা জ্বলজ্বলে দৃষ্টিতে চেয়ে আছে। সিল্কি চুলগুলো কাঁধের দুপাশে ছড়িয়ে পড়েছে। অদ্ভুত মায়া মায়া লাগছে মুখটা। কতদিন পরে দেখলো অনুরাগ মুখটা। হিসাব নেই। দৃষ্টি এড়িয়ে গেল সে। তাকালো তির্যকভাবে। সারিকা যেভাবে দাঁড়িয়ে ঠিক তার পিছনের টেবিলের দিকে। ভালো। এক শব্দে জবাব দিল অনুরাগ। সারিকাও বুঝি কথা হারিয়ে ফেলেছে। নীরবে দাঁড়িয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে রইল রমণী। অনুরাগ গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কতদিনের জন্য আসা হলো? বিয়ে শেষে চলে যাবেন? চোখ পিটপিট করলো সারিকা, যেন ঘুর থেকে বেরিয়ে এসেছে। তেমনটাই পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের রিনোভেশনের কাজ শুরু হয়েছে। ও চায় আমি ততদিন বাবার বাড়িতেই থাকি। ও, পরিহাসের হাসি হাসল অনুরাগ। একটুখানি। ঠিক পরক্ষণে নিজেকে সামলে নিল, চোখে আঙ্গুল চালিয়ে সোজা হয়ে দাঁড়ালো। যাকগে, শুনে ভালো লাগলো যে আপনি সুখে আছেন। সারিকা ঠোঁটে অতি শুষ্ক এক বেদনার হাসি ফুটল বুঝি। অনুরাগ দেখল না, দেখতে চায় না, শুধু কষ্ট বাড়ে। আমি যাই, আমাকে বোধহয় ওরা খুঁজছে। একটা বাহানা দিয়ে হনহন করে কিচেনের বাইরে বেরিয়ে গেল অনুরাগ। তবে সারিকার কণ্ঠস্বর তাকে জমে যেতে বাধ্য করল। আপনি বিয়ে করছেন না কেন? প্রথমটায় কিছুই বলল না অনুরাগ। সারিকা ঝাপসা দৃষ্টিতে দেখল। তার কাঠজোড়া উঁচু হয়ে আবার ঝুলে পড়ল। সামান্য শব্দ তুলে হাসল এবার সিনহাদের ছেলে। অতঃপর একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ে এখনো সময় হয়নি। ভগবান যখন চাইবেন তখন হয়ে যাবে। চিন্তা নেই। এটুকু বলে অনুরাগ বেরিয়ে গেল কিচেন থেকে। সারিকা ঠায় দাঁড়িয়ে রইল। যতক্ষণ বান্দাকে দেখা গেল। কখন যে তার বাম চোখ পেয়ে এক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে নামলো সে টেরটুকুও পেল না। দ্রুত শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ফেলে চেহারায় জোরপূর্বক শান্ত ভাব ফুটিয়ে সে কিচেনের বাইরের দিকে হাঁটা দিল। যেই না সে বাইরে পা রেখেছে অমনি এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মুখোমুখি হলো। দেয়ালের পাশে একদম নিঃশব্দে দাঁড়িয়ে আছে ইরাম। হাতে খালি গ্লাস ভর্তি ট্রে। খুব সম্ভবত কিচেনে এসব রেখে যেতে এসেছে। সারিকা ভ্রু কুঁচকে খানিকটা শত্রুভাবাপন্ন দৃষ্টিতে তাকালো। এই মেয়ে কিছু শুনেছে নাকি? অথচ ইরাম যেমন শান্ত ছিল তেমনই শান্ত রইল। এগিয়ে এসে একদম নীরবে সারিকাকে পাশ কাটিয়ে কিচেনের ভেতরে আড়াল হয়ে গেল সে। ভোর রাত। ৪টা বেজে এসেছে। এখন কিছুক্ষণ বাদেই ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে। অথচ ইরামের চোখে কোনো ঘুম নেই। ইজান তার বুকের উপর পরম শান্তিতে নিদ্রাচ্ছন্ন। সারাদিনের কার্যক্রম ওইটুকু দুধের বাচ্চা এমনভাবে ঘুমাচ্ছে যে একবারও ইরামকে জ্বালাতন করার জন্য জেগে ওঠেনি। ইরামের শরীর যেন ঝিম ধরে আছে। আর মাত্র কয়েক ঘন্টা। এরপরই তার জীবন নেবে এক নতুন মোড়। সে কি পারবে এই লড়াইয়ে টিকে থাকতে? জীবনটা তো তার জন্য কখনোই ভালো কিছু বয়ে আনেনি।
নানান চিন্তা তাকে বিশ্রাম নিতে বাধা দিচ্ছে। শেষমেশ ইরাম হার মানল। ইজানকে বিছানায় শুইয়ে কোলবালিশ দিয়ে মাঝখানে রেখে উঠে এলো। এলোমেলো চুলগুলো আস্তে খোঁপা বেঁধে ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে এলো বাইরে। সারা বাড়ি আধো অন্ধকার। সকলে নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছে। সকাল হতেই ব্যস্ততা শুরু হবে। ইরাম অতি নিঃশব্দে কিচেনে গিয়ে এক কাপ চা বানালো নিজের জন্য। অত্যন্ত গরম ধোঁয়া ওঠা কাপ নিয়ে হাঁটতে হাঁটতে বাইরে বাগানে গেল। শেষ রাতের খোলা ঠান্ডা বাতাসে প্রাণ জুড়িয়ে এলো বুঝি। গরম চা মস্তিষ্কের অনেক পেচ খুলতেও সাহায্য করে। ইরাম যখন সবেমাত্র একটু স্বস্তি অনুভব করছিল, তখনই খেয়াল করল বাড়ির লোহার মেইন গেট হালকা খোলা। সেখান দিয়ে নিঃশব্দে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকছে কেউ। প্রথমে আবছায় দেখা গেল চোর নাকি। ইরাম উত্তেজিত হয়ে কয়েক পা এগিয়ে থেমে গেল। সাইবান চোরের মতোই ভেতরে ঢুকছে। পরনে কালো সিল্কের পাজামা সেট, ঘুমানোর পোশাক, চোখে মুখে একটা ধূর্ততা, সঙ্গে দুষ্টুমির ছাপ। নিশ্চয়ই কোনো কার্যসিদ্ধি করে এসেছে। তবে সব থেকে অবাক করা ব্যাপার, সাইবানের পায়ের কাছে কিছু একটা ছোট্ট প্রাণীর অস্তিত্ব। তিনটে ছোট ছোট ইঁদুর। হ্যাঁ, একদম মুরগির বাচ্চার সাইজের। সাদা এবং বাদামি বর্ণের ইঁদুর ছানা। ইরাম প্রথমে নিজের চোখে বিশ্বাস করতে পারল না। সাইবান বেশ খানিক এগিয়ে আসার পর ইরামকে দেখে থমকালো। তবে চোখ মুখে কোনো অভিব্যক্তি ফুটতে দিল না। শুধু হালকা একটু কেশে ছুদালো। ঘুমাননি এখনো? তবে ইরামের সমস্ত মনোযোগ এখন সাইবানের পায়ের কাছে ঘুরঘুর করতে থাকা ইঁদুরের ছানার দিকে। তুমি কোথা থেকে ইঁদুর ধরে এনেছ? ইরাম বিস্ময় নিয়ে জিজ্ঞেস করতেই সাইবান চোখ মুখ কুঁচকে ফেলল। সে অপমানিত হয়েছে। ইঁদুর? ইঁদুর হবে আপনার ভাই। এগুলো হামস্টার, আমার বাচ্চারা। ফেলফেল করে চেয়ে রইল ইরাম। সাইবান নুয়ে নিজের হাতের তালুর উপর তিনটি হামস্টারকে তুলে নিয়ে বুক পকেটের ভেতর রাখলো। তিনজনেই ঠাসাঠাসি করে বসে মুখ বের করে দাঁত দেখাতে লাগলো। আঙ্গুল তুলে পরিচয় করিয়ে দিল সাইবান। ধবধবে সাদাটাকে প্রথম দেখেই বলল, ওর নাম চেঙ্গিস খান। ইরামের মাথায় বুঝি বাজ পড়ল। মানুষকে বহু ধরনের প্রাণী সে পালতে দেখেছে, বিড়াল, কুকুর, পাখি, মাছ, গরু। কিন্তু ইঁদুর, তাও এমন বলের মতন কিউট কিউট প্রাণীগুলো পালছে কিনা একটা জুয়ান ছেলে মানুষ, যার চরিত্রের সঙ্গে কিউট শব্দটা একেবারেই যায় না। উপরন্তু পালিত পশু পাখির নাম মানুষের ছোট ছোট শব্দে রাখা। লালু, কালু, টম, টমি, পুচু, পুচি, কত কি। সাইবান কিনা ওই ইঞ্চি কয়েক সাদা পশমের বলটার নাম রেখেছে চেঙ্গিস খান। এসব মানা যায়? সাইবানের ইরামের হতবিহ্বলতার প্রতি বিশেষ মনোযোগ নেই। আঙ্গুল দিয়ে সে সাদা আর বাদামি পশমের মিশেলের হামস্টার দেখিয়ে বলল, কিম জং হিটলার। সবশেষে গোটা প্রায় বাদামিটাকে দেখিয়ে বাঁকা হেসে জানালো, আর এটা বারাক ওসামা। ইরামের প্রচন্ড হাসি আসছে, অট্টহাসি হাসতে ইচ্ছে করছে। ঠোঁটে ঠোঁট চেপে সে শক্তভাবে চায়ের কাপ ধরে রাখলো। তিনটে আদুরে ছোট্ট ইঁদুর বড় বড় মায়াবী চোখে তার দিকে চেয়ে আছে। আর এদের ডাকতে হবে কিনা চেঙ্গিস, হিটলার, ওবামা, থুরি, ওসামা বলে। ওরা বাচ্চা দিলে কি নাম রাখবে? বখতিয়ার খলজি নাকি লর্ড ক্লাইভ? খিলখিল করে হেসে উঠল সাইবান। ছেলেটাকে সবসময় হাসে, তবে সেই দুষ্টুমির হাসির সঙ্গে এই হাসির একটা বিস্তর ফারাক আছে। সাইবানের তীক্ষ্ণ সুছালু দাঁত দুটো দুটোর দুই পাশ থেকে বেরিয়ে এসেছে। খানিকটা ভ্যাম্পায়ার গুছের দেখতে লাগছে। অকৃত্রিম হাসিটার দিকে ইরাম প্রয়োজনের চাইতে ক্ষণিক বেশি সময় ধরে কেন তাকিয়ে রইল বুঝতে পারল না। ভালো আইডিয়া, কিন্তু আপনি ফেল। নাম দেওয়ার কম্পিটিশনে আমি সবার আব্বু লাগি। খানিকটা ভাব নিল সাইবান। পায়ে পায়েগুলো। তারপর হুট করে ইরামের হাত থেকে আধ খাওয়া চায়ের কাপটা নিজের হাতে নিয়ে চুমুক দিল। এই, আমি এটা খাচ্ছিলাম। ইরাম হাত বাড়িয়েও চা বাঁচাতে পারল না। সাইবান চুমুক দিয়ে সবটুকু গিলে ফেলে খালি কাপটা হাতে ধরিয়ে দিল। জিভ দিয়ে ঠোঁট চেটে নিয়ে বলল, ডেলিশিয়াস। নাক কুচকে বিরক্ত নিয়ে ইরাম বলল, আমি চা ভালোই বানাই। আমি চায়ের কথা বলিনি। ডেব করে তাকিয়ে থাকলো রমণী। সাইবানের কথার অর্থটা সে 1 মিনিট যাবৎ ধরতেই পারল না। মাথা নিচু করে কাপের দিকে তাকালো সে। যেই দ্বারে চুমুক দিয়ে সে পান করছিল, সাইবান ঠিক সেই স্থানে চুমুক দিয়েছে। ইরামের ঠোঁটে দেয়া হালকা ভেজলিনের প্রলেপটা সেখানে এখনো লেপ্টে আছে। ভেজলিন ত্বকের জন্য উপকারী জানতাম, খেতেও চমৎকার, এটা আজ জানতে পারলাম। সাইবানের চেহারা কুঁচকে গেল। আপনি একটা মুড স্পয়লার, সেটা জানেন? কোন মুডের কথা বলছ? হঠাৎ করে ইরামের একদম কাছে সরে এলো সাইবান। তবে সকালের মতন তাকে স্পর্শ করল না। শুধু গভীর চোখে তাকালো তার চোখের দিকে। ইরাম হলফ করে বলতে পারবে 1 সেকেন্ডের জন্য সাইবানের দৃষ্টিটা তার চোখ থেকে ঠোঁটে নেমে গিয়েছিল। যে মুডের জন্য মানুষ বিয়ে করে সেই মুড। গেঞ্জিটা কোন মুডের কারণে বিয়ে করে? তির্যক হাসল সাইবান।
নুয়ে নিজের মুখটা ইরামের মুখোমুখি আনলো। তার বুক পকেটের হামস্টারগুলো চুকচুক করে সিল্কের কাপড় কামড়াতে কামড়াতে পালক পিতার কাণ্ডকারখানা দেখছে। জেনজি কোন মুডের কারণে বিয়ে করে সেটা আপনি আজ রাতেই টের পেয়ে যাবেন, মাই ডিয়ার আপু। চোখ বড় বড় করে ফেলল ইরাম। সাইবান আরেকটু বিস্তৃত হেসে যুক্ত করল, ওয়ান সেকেন্ড থট, এবার থেকে আমার আপু ডাকটা পরিহার করা উচিত, তাই না? কি নামে ডাকি আপনাকে বলুন তো? তুমি না নাম দিতে উস্তাদ, তোমার মুখ থেকে শুনি। দাঁতে ঠোঁট কামড়ে গভীরতম দৃষ্টিতে তাকালো সাইবান। তার ব্রু পিয়ার্সিং জ্বলজ্বল করে উঠল ভোরের কমলাভাব আলোয়। দিলেন তো ঘেটু করে, আমার বউকে আমি কি নামে ডাকবো জানতে পারলে আপনি সইতে পারবেন না আপু। এতটা দুর্বল মনে হয় আমাকে? হ্যাঁ, স্লুসে। চোখ পিটপিট করলো ইরাম। সাইবান এত আস্তে বিড়বিড় করে কথাটা বলেছে যে সে ঠিকমতো শুনতে পায়নি। কি বললে? বিরাট হাসলো সাইবান। দূরে সরে দাঁড়িয়ে এবার জোর গলায় বলল, স্নুফ্লেক্স, সি ইউ এট আওয়ার ওয়েডিং সুন। স্যালুটের ভঙ্গি করে সাইবার নিজের হামস্টার বাচ্চাদের আদর করতে করতে হেলে দুলে ঘরের ভেতরে চলে গেল। ইরাম তাকে জিজ্ঞেস করার সুযোগ পেল না। এই ভোর রাতে ছেলেটা বাইরে কোথায় গিয়েছিল, কি কাণ্ড করে এসেছে। সে শুধু অথর্বের মতন দাঁড়িয়ে থাকলো নিজের জায়গায়। পরক্ষণে হাতের খালি কাপটার দিকে তাকালো। সূর্যোদয় হতে শুরু করেছে। লালচে কমলা রশ্মিতে ছেয়ে গিয়েছে গোটা ধরিত্রী। দমকা হাওয়া এসে ইরামের ওড়না উড়িয়ে নিল। এক হাতে খোঁপা টেনে খুলে দিল সে। লম্বা চুলগুলো বাতাসে উড়তে লাগলো নদীর ঢেউয়ের মতন। চোখ বুজে ফেলল ইরাম। অনুভব করলো পৃথিবীকে। অবশেষে এই দিনটির আলো তার শরীর ছুঁয়েই দিল। নতুন শুরু নাকি নতুন সমাপ্তি, কোনটা সূত্রপাত ঘটবে আজ, সেটা এখন শুধু সময় বলতে পারবে। ইরাম আপু, প্লিজ একবার আমার কথাটা শুনুন। এখান থেকে যাও আলাদিন, তোমার কথা আমি পরে শুনবো। না, আপনাকে এক্ষুনি শুনতে হবে, এই মুহূর্তেই। আমার খুব দরকার আপু। পরে আসতে বলেছি তো। না, আমি এখনই বলবো, পরে। যাও আলাদিন, আমার চোখের সামনে থেকে দূর হও। ধড়ফড় করে বিছানায় উঠে বসলো সাইবান। সমস্ত শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে তার। এসি চললেও কোনো কাজেই দিচ্ছে না। বুকটায় ভারী চাপ চেখে বসেছে। পায়ের সঙ্গে কম্বল পেঁচিয়ে আছে তার। খানিক উদ্ভ্রান্তের মতোই এদিক সেদিকে তাকালো সে। তারপরে একটি দীর্ঘশ্বাস ছেড়ে দুহাতে নিজের মাথা চেপে ধরল। ঘড়ির কাঁটায় 11টা পেরিয়ে গেছে বুঝতে পেরে সে একদম নীরবে বিছানা থেকে নেমে এলো। কিছুক্ষণ আগের দুঃস্বপ্নটা মন থেকে ঝেড়ে ফেলার নীরব চেষ্টায় লিপ্ত হলো সে। সে বাথরুমে থাকতে সামিয়া দুইবার ডেকে গেলেন। এরপর সুগন্ধাও এলো তাকে মনে করিয়ে দিতে যেন সে জলদি নাস্তা খেয়ে তৈরি হয়ে নেই। বহুদিন বাদে আজ বেশ লম্বা একটা সময় নিয়ে গোসল সারল সাইবান। হালকা গরম পানি পূর্ণ বাথটাবে প্রায় ঘন্টাখানেক বসে রইল, অতঃপর শরীর মুছে পরিপাটি হয়ে বেরোলো। সুগন্ধা নাস্তা দিয়ে গিয়েছে নাইটস্ট্যান্ডের উপর। একটা পরোটা অর্ধেক ছিঁড়ে মাংসের ঝোল মাখিয়ে গোটা মুখে দিয়ে সে ক্লোজেট থেকে পোশাক বের করে নিল। একটা কালো শার্ট, কালো ফর্মাল প্যান্ট, উপরে কালো হাতাবিহীন ভেস্ট। আয়নার সামনে দাঁড়িয়ে একে একে সবগুলো গায়ে জড়াতে জড়াতে নিজের ভাবনায় দুনিয়ার ক্ষণিকের জন্য হারিয়ে গেল সাইবান। টেরও পেল না কখন আফনান, অনুরাগ আর নীরব তার রুমের ভেতরে চলে এসেছে। নীরবের হাতে একটা বিশাল বড় ফ্লাওয়ার বুকে, এতটাই ভারী যে বেচারা একা ধরে রাখতে পারছে না। আফনানের সাহায্য লাগছে। দুজনের পরনেই ডিজাইনের পাঞ্জাবি, একমাত্র অনুরাগ ফর্মাল স্যুট পরেছে। তিনজনেই সাইবানকে তৈরি হতে দেখে ক্ষণিক অবাক হলো। তোর বিয়েতে তুই কালো পোশাক পরেছিস কেন? প্রশ্নটা করলো আফনান। সাইবান আয়নার প্রতিফলনের কারণে পিছনে দাঁড়ানো বন্ধুদের দেখলো। তারপর মুচকি হেসে টাই বাঁধতে বাঁধতে উত্তর করলো, শোক দিবসে মানুষ কালোই পরে। খিলখিল করে হেসে উঠল সবাই, শুধু অনুরাগ বাদে। বান্দা হেঁটে গিয়ে সাইবানের মুখোমুখি দাঁড়িয়ে অগোছালো বাঁধতে থাকা টাইটা খুলে আবার নতুন করে বেঁধে দিতে দিতে বলল, এতই সুখ যখন তখন নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসছিস কেন? ওমা, আমার সুখকে বলল? সুখ তো আমার বউয়ের। আমি শুধু তার পক্ষ থেকে সুখটা পালন করছি। চোখ টিপ দিয়ে উত্তর করল সাইবান। এবার না হেসে পারল না অনুরাগ। ছেলেটা একটা আলাদাই চিজ। নীরব মুখ টিপে বলল, দেখিস ভাই, বউয়ের সুখ মেটানোর ঠেলায় বুলডুজার চালাস না। বিছানার খাটের উপর মায়া দয়া করিস। ব্যাপার না, আমার বেড স্টিলের। বিশাল আকারের আধুনিক চকচকে কালো বর্ণের প্রলেপ দেওয়া ধাতব ডিজাইনের বিছানার দিকে ইঙ্গিত করল সাইবান। বন্ধুদের নিয়ে না পারতে মুখে হাত ঘষল অনুরাগ। হায় ভগবান, তোদের নিয়ে আমি আর পারি না। আফনান আর নীরব ফ্লাওয়ার বুকেটা নিয়ে এগুলো সাইবানের হাতে তুলে দিল। বেচারা ফেলফেল করে চেয়ে দেখলো, তাজা গোলাপ অনেকগুলো, গুনে ওঠা দায়। তবে গোলাপ একা নয়, প্রত্যেক গোলাপের সঙ্গে জোড়ায় জোড়ায় লাগানো কিছু চকচকে সিলভার এর গোল্ডের ফয়েলের প্যাকেট। চোখ পিটপিট করলো সাইবান। নীরব বলে উঠল, হ্যাপি ওয়েডিং ব্রো, উইথ 69 রোজেস অ্যান্ড 69 চকলেট ফ্লেভার। হ্যাঁ ব্রো,
আজ রাতে 70 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো নিষেধ। সেফটির জন্য সবসময় হেলমেট ব্যবহার করবি। অ্যাক্সিডেন্ট হলে অকালে কাঁদতে হবে আড়ালে। আফনান বলতে আর সহ্য করতে পারল না সাইবান। মুখটা টকটকে হয়ে গেল তার। ফ্লাওয়ার বুকেটা তুললেই সপাত সপাত বন্দুরের মাথায় মারতে লাগলো। মারের মাঝখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফুল আর প্যাকেট সবগুলো বুকে থেকে খুলে খুলে পড়তে লাগলো মেঝেতে। আফনানা নীরব অট্টহাসিতে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেল। তবুও মার ছাড়ল না সাইবান। ঠিক অমন সময় রুমের ভেতরে এলো সারিকা। কোথায় সাই? তোর হলো? ওদিকে যে মেহমান। মেঝেতে তখন ফুল, পাপড়ি আর চকচকে ফয়েলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। একমাত্র অনুরাগ দরজার কাছে আছে। বেচারা উপায়ন্তর না পেয়ে শটান বুক চিতিয়ে মেঝেতে শুয়ে পড়ল। শরীরের নিচে আড়াল করে ফেলল সব। পা দিয়ে লাথি মেরে বাকিগুলো ড্রেসিং টেবিলের নিচে ঢুকিয়ে দিল। কনিয়ে ভর দিয়ে হাতে মাথা রেখে এমন ভঙ্গিতে সারিকার দিকে তাকালো যেন স্যুট পরে ফ্লোরে শুয়ে তাকাচ্ছে সাধারণ ব্যাপার দুনিয়ার একটাও নয়। জোরপূর্বক হাসার চেষ্টা করল সে। এই তো সাইবান রেডি প্রায়। আপনি যান, আমরা নিয়ে আসছি ওকে। সারিকা ডেপ করে তাকিয়ে রইল দৃশ্যপটে। রেডি। তার ভাই বিছানার উপর উঠে বালিশ দিয়ে নিজের অপর দুই বন্ধুকে মারছে। যেন ডব্লিউডব্লিউই বক্সিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে বিছানার উপর, আর সে জন সিনা। অপরদিকে অনুরাগ মেঝেতে শরীর বিছিয়ে এমনভাবে শুয়ে আছে যেন সে মাটির মানুষ আর মাটিতে থাকতেই পছন্দ করে। এমন একটা বিষয়কে একজন মেয়ের কেমন চোখে দেখা উচিত? আচ্ছা, বিব্রত বোধ করলো সারিকা। কেন সে নিজেও জানে না। উল্টো ঘুরে গেল। সাই, তাড়াতাড়ি আয়। এটুকু বলেই সে রুমের বাইরে চলে গেল। রমণী গায়েব হয়ে যাওয়ার পরেই শুধু বুকের উপর আটকে রাখা নিঃশ্বাসটুকু ছাড়তে পারল অনুরাগ। মেঝে থেকে উঠে সে এক রামধমক দিল সবাইকে। যদি চাস তন্ত্রমন্ত্র জপে তোদের বান না মারি, এখন থাম, পাঠার দল কোথাকার। লিভিং রুমটা চমৎকারভাবে সাজানো হয়েছে। তাজা ফুলের সঙ্গে চকচকে কাপড়ের পর্দার খেলা। নিয়ন বাতি জ্বলছে। সকাল হওয়া সত্ত্বেও ভীষণ সুন্দর দেখাচ্ছে তা চারিপাশে। মেঝের মাঝখানে বিশাল কার্পেট বিছিয়ে সকলে বসার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে কাজী সাহেব এবং উকিল উপস্থিত। বাড়ির জামাই মিশির দায়িত্ব নিয়ে সকল মেহমানদের খাতিরদারি করছে। নীল বর্ণের ডিজাইনের পাঞ্জাবি এবং কোট পরনে তার। সামিয়া অফ হোয়াইট বর্ণের শাড়ি পরেছেন। ছেলের বিয়ে উপলক্ষে হালকা সেজেছেন। গয়নাগাটিও পরেছেন। তদারকি করছেন তিনি গাফিলতি না হয়। এমন সময় সিঁড়ি বেয়ে হাসাহাসি করতে করতে নেমে এলো সাইবানদের দল। সাইবান সকলের পিছনে। সামিয়া সিঁড়ির গুড়ায় দাঁড়িয়ে মুগ্ধ নয়নে ছেলেকে দেখলেন। যদিও কালো পোশাকটা বিয়ের মতন অনুষ্ঠানের জন্য ঠিক গ্রহণযোগ্য নয়, তবুও সাইবানকে অতুলনীয় লাগছে। ছেলেটা তার ফরমাল পরে খুব কম। তার কাজ এবং চলাচলে এমন স্যুট ভেস্টের দরকার পড়ে না। আজ পুরোদস্তুরে প্রাপ্তবয়স্ক পুরুষের মতন লাগছে সাইবানকে। সে নিচে নেমে আসতেই সামিয়া দুহাত তুলে ছেলের মুখ ছুঁয়ে দিলেন। মাশাআল্লাহ। মায়ের মুখ পানে চেয়ে মুচকি হাসল সাইবান। নুয়ে এলো সামান্য। সামিয়ার চোখ চলচল করে উঠল। চোখ বুজে তাই ছেলের কপালে স্নেহের চুমু খেলেন। আল্লাহ যেন তোকে খুব সুখে রাখে। আমার ভাগের হায়াত, সুখ, সৌভাগ্য সব তোর হোক, সব তোর। সাইবান পকেট থেকে রুমাল বের করে সামিয়ার চোখ মুছে দিল। তারপর পাল্টা মায়ের কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, তোমার দুয়াই যথেষ্ট। আর আমার? ঠিক তখনই পাশে উপস্থিত হলো সারিকা। বিরাট হাসি নিয়ে ভাইয়ের দিকে চেয়ে আছে সে। সাইবান মাথা ঘুরিয়ে তাকালো, বাঁকা হেসে বলল, তুই তুই উচ্ছন্নে যা। দেখেছ দেখেছ মম, আজ বিয়ের দিনটাও আমাকে ছাড় দিল না। তোর মুখে পোকা মরবে বেয়াদব ছেলে। খিলখিল করে বোনকে কাছে টেনে নিল, জড়িয়ে ধরল সাইবান। তোকে একদম দুই চোখে সহ্য করতে পারি না সিস। হ্যাঁ জানি তো, বিয়ে হলে আরো ভুলে যাবি। যাব না যদি অতি সত্বর আমাকে মামা বানাতে পারিস। শালিকা মুখটা লালচে হয়ে গেল। ঠাস করে ভাইয়ের বুকে থাপ্পড় দিল। ঠিক অমন সময়ে সদর দরজা দিয়ে দুজন মানুষকে ঢুকতে দেখে শালিকা সহ সকলেই থমকে গেল। রাহাত আর ইহান দুজনেই নিঃশব্দে পাশাপাশি হেঁটে আসছে। ভ্রু কুঁচকে ফেলল সারিকা। এরা এখানে কি করছে? আমি ডেকেছি, উত্তর করলেন সামিরা। দৃঢ় দৃষ্টিতে সন্তানদের দিকে চেয়ে বললেন, হাজার হোক, ওদের বোনের বিয়ে, ওদেরও হক আছে। সাইবান কি ভাবছে বোঝা গেল না। সারিকাকে ভীষণ অসন্তুষ্ট মনে হলো। তবে মায়ের উপরে কোনো কথা সে বলল না। কিছুক্ষণ বাদে সবাই কার্পেটের উপর বসল। কাজী সাহেবের মুখোমুখি বসেছে সাইবান। তার পাশের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। তার অন্য পাশে অনুরাগ এবং মিসির বসেছে। অনুরাগের কোলে ইয়ান। সুতির পোশাক পরানো হয়েছে ইজানকে। একদম বাধ্য ছেলেটি হয়ে সে অনুরাগের কোলে বসে বসে একটা খেলনা গাড়ি নিয়ে খেলছে।
সাইবান আর চোখে কেন যেন বেশ কয়েকবার ইজানকে ঘুরে ফিরে দেখল। অচেনা মানুষদের ভিড়ে বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা সেটা তার মনে একটা খচখচে ভাব কেন তৈরি করছে সে বুঝতে পারছে না। মেয়েকে নিয়ে আসুন, আমরা শুরু করে দিই। দেরি কিসের? কাজী সাহেব বলতেই সামিয়া মাথা দুলিয়ে উঠে গেলেন। অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। সাইবান ঠায় নিজের জায়গায় বসে ইজানকে দেখতে লাগলো। বাচ্চাটা এখন খেলনার প্রতি আগ্রহ হারিয়ে মিসিরের কোটের বোতাম ধরে টানাটানি করছে। আনমনে মুচকি হাসল সে। সেই হাসিটুকু হঠাৎ করেই জমে গেল দৃশ্যটি নজরে আসতেই। অন্দরমহল থেকে ধীর পায়ে বেরিয়ে এলো সামিয়া। তার পাশে ইরাম, জলপাই বর্ণের একটা চকচকে শাড়ি জড়ানো অঙ্গে। তাতে উজ্জ্বল সিলভার জরির কাজ। শাড়ির পাড় সোনালি। লাইটের আলো পড়তেই মোহনীয় দ্যুতি ছড়াচ্ছে। শাড়ির আঁচলটাই মাথায় তুলে দেয়া। খুবই হালকা সাজ, সঙ্গে পাতলা কিছু সোনার গহনা। এটুকুই। অতিরিক্ত বাড়াবাড়ি কিছুই নেই। বয়সের সঙ্গে মানানসই। তবুও সাইবান নিষ্পলক চেয়ে রইল। ইরামের দুই হাতের টকটকে খয়েরি মেহেদির রঙের উপর থেকে নজর ফেরাতে পারল না সে। এমন নয় যে সে জীবনে সুন্দরী মেয়ে দেখেনি, বরং ঠিক উল্টোটা। ডিজে পার্টিতে আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে সে। রমণীদের লাইন লেগে থাকে তার আশেপাশে। বড়লোকের আদরের দুলালিদের আগুনজ্বলা রূপ, তরুণীদের মতো মাতানো সাজসজ্জা। কিন্তু এর আগে কারোর প্রতি এমন অনুভূতি জন্মায়নি তার। ইরামকে দেখে তার ওই জ্বালাময় অনুভূতিটা হচ্ছে। জ্বলছে যাওয়া রূপের প্রতি স্বাভাবিক পুরুষালী আকর্ষণ আসছে না। যেটা তার বুকের মাঝে জন্মেছে সেটা শ্রদ্ধাবোধ। ইরাম কোনো মেয়ে নয়, সে একজন নারী, একজন মা। তার রূপের প্রতি অনুভূতিটা অজান্তেই পরিপূর্ণ হয়ে উঠেছে অসীম আগ্রহে, নারীসুলভ আকর্ষণে নয়। ইরাম হেঁটে এসে সকলকে সালাম দিয়ে আস্তে করে সাইবানের পাশে বসলো। তার কাজল টানা চোখ শুরুতেই ইজানকে খুঁজে বের করলো। ছেলে নিরাপদে আছে নিশ্চিন্ত হওয়ার পরেই সে তার পাশে বসা পুরুষটির উপর মনোযোগ দিল। সাইবান সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি ফিরিয়ে নিল। অনুভব করলো বিনা কারণে তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। এতটা কাছে বসা ইরাম, যে তার শরীরের মাখা শুষ্ক পারফিউমের ঘ্রাণটুকু তাকে মাতোয়ারা করা তুলছে। সাইবান কালো পোশাক পরেছে এই নিয়ে বিশেষ কোনো মন্তব্য ইরাম করল না। নীরবে মাথা ঘুরিয়ে একবার পিছনে তাকালো। ঢোকার সময় সে দেখেছে তার দুই ভাই এসেছে। সকলের থেকে পিছনে কার্পেটের একদম শেষ কিনারে বসেছে তারা। রাহাত মুখ নিচু করে নিজের ফোন ঘাঁটছে। ইহান অবশ্য ইরাম তাকাতেই বিরাট হেসে হাত তুলে নাড়ল। তার গালে একটা ব্যান্ডেজ দেখা গেল। কালকেও তো সুস্থ ছিল। এক রাতে কি হয়ে গেল? মনে মনে ভাবলেও আপাতত জিজ্ঞেস করার সুযোগ নেই। পরে কথা বলবে ভেবে ইরাম মাথা দুলিয়ে সামনে ফিরে তাকালো। অনতিবিলম্বে বিয়ের কাজ শুরু হলো। ইরামের বয়সের ব্যাপারটা আসতে উকিল ভ্রু তুলে তাকালেও কাজী সাহেবের পক্ষ থেকে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া এলো না। তিনি অতি স্বাভাবিকভাবেই সবকিছু করছেন। সারিকার কয়েকজন বান্ধবী এসেছিল দাওয়াতে। তারা অবশ্য সেই মুহূর্তে কানাঘুষা শুরু করে দিল। সারিকা, কি ভাবছিস তোরা? তোর ভাইয়ের জীবনটা সবেমাত্র শুরু, আর সেখানে তাকে এক বাচ্চার মায়ের সাথে জুড়ে দিয়েছিস। 7 বছর? ভাই, 3-4 বছর হলে মানা যায়, কিন্তু এ তো, উনি তো অর্ধেক বুড়ি হয়ে গিয়েছে। সাইবানের সঙ্গে যাবে কিভাবে? সারিকা প্রতিক্রিয়া না করার চেষ্টা করলো, কিন্তু কথাবার্তা ততক্ষণে ছড়িয়ে গিয়েছে। যদিও সামিয়া এই ভয়ে একদম কাছের মানুষ ছাড়া কাউকেই দাওয়াত করেননি, তবুও এমন অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা তাকে একসঙ্গে লজ্জিত এবং ক্রোধিত করল। তিনি রাগঢাক করলেন না। সোজাসুজি বলে বসলেন, তোমরা না আধুনিক মেয়ে, এমন সস্তা মেন্টালিটি নিয়ে কিভাবে চলো? মেয়ে দুটো চুপ করে গেল সঙ্গে সঙ্গে। তবে একজনের মা বলে উঠল, ভাবি, কথা বলার মতন কাজ করলে লোকে তো বলবেই। আমি সন্দেহ করেছিলাম আপনার ছেলের বিয়ের এত ছোট অনুষ্ঠান করছেন ভেবে। তবে এই ব্যাপার বুঝতে পারিনি। যতই বলুন, একজন ছেলে আর একজন মেয়ের তো আর এক না। মেয়েরা খুব তাড়াতাড়ি ম্যাচিউর হয়ে যায়। সেখানে আপনার ছেলে এত বড় একজনের সঙ্গে কিভাবে সংসার করবে সেটা মা হয়ে আপনার ভাবা উচিত ছিল। ভাবেননি বলেই অবাক হচ্ছে। এমনও মা হয়, যেখানে ধর্ম একটা সম্পর্ককে জায়েজ ঘোষণা করেছে, সেখানে সমাজ হয়ে প্রশ্ন করার আপনি কে? হঠাৎ করে ভেসে এলো কাজী সাহেবের তৃপ্ত কণ্ঠস্বর। মুহূর্তে পিনপতন নীরবতা নেমে এলো চারপাশে। কাজী সাহেবের কাগজপত্র রেখে মুখ তুলে তাকালেন। মুখ ভর্তি সাদা দাড়ি, জ্বলজ্বল চোখে পরে চশমার ভেতর থেকে তিনি তাকালেন সামনে। আপনাদের শখ করে আগ্রহ নিয়ে একজন মা নিজের ছেলের বিয়ের সাক্ষী হতে দাওয়াত করেছেন। আপনাদের অতিথি হিসেবে মার্জিত আচরণ করা উচিত, সমালোচনা না। এবারেও কেউ কোনো কথা বলতে পারল না। কাজী সাহেব সরাসরি তাকালেন সাইবানের দিকে। আপনার স্ত্রী আপনার থেকে বয়সে বড়, আর তার একটি নাবালক শিশু সন্তান রয়েছে। এই নিয়ে আপনার আপত্তি আছে? সাইবান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, অতঃপর জবাব দিল,
না, মুচকি হাসলেন কাজী সাহেব। বেশ তবে, আমরা নিকা কার্যক্রম জারি রাখি। উকিল এবং কাজী সাহেব মিলে সবকিছু ঠিকঠাক করার পর অবশেষে এলে সেই মহেন্দ্রক্ষণ। মরহুম রইজুল কিবরিয়ার সুযোগ্য কন্যা ইরাম কিবরিয়া আপনি কি 11,11,101 টাকা দেনমোহর ধার্য করে এ.কে.এম. আহমদ উদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদিনকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। একটি দীর্ঘ প্রশ্বাস টানল ইরাম। তার মনে হলো কয়েক সেকেন্ডের ভেতরে নিজের গোটা জীবন থেকে ঘুরে এলো সে। জন্ম, বাবার চোখের মণি হয়ে বেড়ে ওঠা, বাবার চলে যাওয়া, গোটা সংসারের দায়িত্ব কাঁধে ফেলা, দুই ভাইকে মায়ের মতন স্নেহ ভালোবাসা দিয়ে গড়ে তোলা, ৩০ পেরিয়ে বিয়ের বন্ধনে বসা, প্রাঙ্গণের সঙ্গে দেখা, ভালোবাসার জীবনের স্বপ্ন খান খান হয়ে যাওয়া, ইজানের জন্মের ভেতর দিয়ে জীবন পরিপূর্ণতা আসা, এবং আজ সব জল্পনা কল্পনার অবসান। অসময়ে এক সম্পর্কে নিজেকে জড়ানো। আজ বিয়ের দিন, তবুও সমাজের চুলচেরা বিশ্লেষণ থেকে সে ছাড় পায়নি, ভবিষ্যতেও পাবে না। এই সমাজ তাকে মায়া দেখাবে না। ছলছলে চোখে সে তাকালো অদূরে অনুরাগের কোলে বসে থাকা ইজানের দিকে। যেন জননীর চোখের ভাষা বুঝতে পেরে ওই মুহূর্তে ইজান শব্দ করে উঠল, আয়। হেসে ফেলল ইরাম। দ্রুত চোখ মুছে নিয়ে ছেলের দিকে তাকিয়ে গভীর গলায় বলল, কবুল। তোমার জন্য এই মায়ের সবকিছু কবুল। সকলে একযোগে আলহামদুলিল্লাহ বললে সাধুবাদ জানালো। এরপরই কাজী সাহেব ফিরলেন সাইবানের দিকে। কে.এম. আহমদ উদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদিন, আপনি কি 11,11,101 টাকা দেনমোহর ধার্যে মরহুম রইজুল কিবরিয়ার সুযোগ্য কন্যা ইরাম কিবরিয়াকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। সাইবান এক নজর তাকালো নিজের পরিবারের দিকে। সামিয়া ঝাপসা চোখে তাকিয়ে আছেন। ছেলের জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তটাই চোখের পানি ধরে রাখতে পারছেন না। অপরদিকে শারিকে একটা বৃদ্ধাঙ্গুল তুলে তাকে থামস আপ দেখালো। দুলাভাই মিশির মাথা নেড়ে তাকে উৎসাহ দিল। বন্ধুরাও অধীর আগ্রহে হাসিমুখে তাকিয়ে আছে। চোখ বুজল সাইবান। একটা মাত্র শব্দ তার গোটা জীবনকে বদলে দেবে। এমনভাবে বদলাবে যে সে হয়তো আর কখনোই ফিরে আসতে পারবে না। এই শুরু, এই শেষ। অবশেষে চোখ খুলল সে। অতিরিক্ত চিন্তায় কিংবা ভয়ে নাকি সাইবান বলতে পারবে না। তার মুখ থেকে বের হলো, কবর। বাজ পড়লেও বুঝি মানুষ এত অবাক হয় না। যতটাই সাইবানের কথা শুনে হলো। জিভ কামড়ে ধরল বেচারা। কি বলে ফেলেছে সে? উত্তেজনার ঠেলায় পাশে বসা ইরাম খানিকটা ব্যথিত দৃষ্টিতে চেয়ে আছে। তবে কি সাইবান তাকে গ্রহণ করতে পারছে না? সেটাই তো হওয়ার ছিল। সত্যিই তো, কিভাবে অন্য কিছু আশা করা যায়? মুখ নত করে কোলের দিকে চেয়ে থাকলো ইরাম। বুকে বুঝি ভারী পাথর চেপে বসেছে তার। ঠিক এমন সময়েই একটি পুরুষালী শক্তিশালী হাত তার মেহেদিরাঙা হাতের উপর চেপে বসল। দৃষ্টি প্রসারিত হয়ে গেল ইরামের। তার কানে সুগভীর কণ্ঠের জবাবটি ভেসে এলো বাঁধভাঙা জোয়ারের মতন, কবর অবধি কবুল, কবুল কবুল কবুল। চারিদিকে আরেক দফায় উল্লাসধ্বনি ছড়িয়ে পড়ল, অথচ ইরাম কিছুই টের পেল না। একদৃষ্টে চেয়ে রইল সে নিজের হাতের উপর রাখা শিরা উপশিরা পূর্ণ লম্বাটে আঙ্গুলযুক্ত হাতটার দিকে।